যে এই ফাউন্ডেশন প্রোডাক্টের মধ্যে আমি ঢুকছি, প্রোটিন পাউডার। মানে এই বিরাট ভয়ের জায়গা। এই প্রোটিন পাউডার সম্বন্ধে বললে আজকে যা টাইম আছে পুরোটাই শেষ হয়ে যাবে। তবু একটা বিষয় সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করছি যে এই যে ধরুন প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শরীর বিল্ড করার জন্য। ঠিক আছে, মানুষের শরীরে এমন কোনো কোষ নেই যেটা প্রোটিন ছাড়া তৈরি হয়। প্রোটিন অ্যাকচুয়ালি কী জিনিস? 22 রকমের অ্যামাইনো অ্যাসিডের পলিমার। একটা ইটকে যদি আপনি অ্যামাইনো অ্যাসিড বলেন তাহলে ইটের একটা পাঁজা হচ্ছে একটা প্রোটিন মলিকুল। একটা অ্যামাইনো অ্যাসিডের মলিকুলার ওয়েট যদি 180, 200, 250 হয় তাহলে একটা প্রোটিনের মলিকুলার ওয়েট 67,000, 68,000 কি কয়েক লক্ষ। মানে একটা প্রোটিন মলিকুলের মধ্যে হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন মলিকুল তৈরি করে। শরীরের অল এনজাইমস আর প্রোটিন ইন নেচার, সাম হরমোনস আর প্রোটিন ইন নেচার, অল রিসেপ্টার্স আর প্রোটিন ইন নেচার, অল অ্যান্টিবডি যেটা রোগ প্রতিরোধের ক্ষমতা দেয় আর প্রোটিন ইন নেচার। এর থেকে মোটামুটি আর বলার দরকার হবে না যে প্রোটিনটা কি জিনিস। প্রোটিন আমাদের মাইক্রো অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো বেশি পরিমাণে লাগে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, আপনার বায়োলজির বইয়ে পড়েছেন। সেই প্রোটিন পাউডার মানে সেই প্রোটিন সম্বন্ধে আমি একটু জাস্ট আপনাদের একটু সংক্ষেপে দেখিয়ে দিতে চাইছি যে এই যে প্রোটিনের যে বিরাট চেন, মানে যার গল্প আমি বললাম, 22 রকমের অ্যামাইনো অ্যাসিড, ধরুন 22 রকমের ডিফারেন্ট কালারের ফুল আছে। এইগুলো একটার পর একটা নিয়ে যদি 5000 ফুল নিয়ে একটা মালা তৈরি করেন, ওই মালাটা হচ্ছে একটা প্রোটিন মলিকুল, এক একটা ফুল হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল ব্যাপারটা? এরপরে যখন এই প্রোটিন কিভাবে তৈরি হয়, মানে সায়েন্সে ঢোকা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। টেমপ্লেট, ছাঁচ একটা চলে আসে মেসেঞ্জার থ্রু দিয়ে, মানে জেনেটিক কোড থেকে, 1 জিন 1 পলিপেপটাইড কনসেপ্ট। সেই টেমপ্লেটে সেই ছাঁচ অনুযায়ী, মানে ধরুন একটা ছাঁচ এলো, সেই ছাঁচে ধরুন একটা এইরকম একটা আছে বা এইরকম একটা হুকের মতো আছে, মানে এগুলো একটা এরকম আছে, এরকম এটা একটা ধরুন একটা ছাঁচ। সেই ছাঁচের সাথে অ্যাকচুয়ালি ট্রান্সফার আরএনএ একটা যুক্ত হবে। সেই ট্রান্সফার আরএনএ আবার যেখানটা যুক্ত হবে সেই ট্রান্সফার আরএনএ লেজটা আবার কিন্তু ঠিক এইরকম, মানে এটিকে এর সাথে ম্যাচ করবে। ঠিক আছে, একটা পার্টিকুলার ট্রান্সফার আরএনএ তাহলে এখানে ঢুকতে পারবে, অন্য কোনো ট্রান্সফার আরএনএ ঢুকতে পারবে না। আবার এইখানেতে ম্যাচ করবে ঠিক যার লেজটা এইরকম হয়ে আছে, সেরকম একটা ট্রান্সফার আরএনএ এখানে ঢুকতে পারবে, অন্য কোনো ট্রান্সফার আরএনএ ঢুকতে পারবে না। এবার এই ট্রান্সফার আরএনএতে একটা পার্টিকুলার ভ্যারাইটির অ্যামাইনো অ্যাসিড থাকে, এই ট্রান্সফার আরএনএতে একটা পার্টিকুলার ভ্যারাইটির অ্যামাইনো অ্যাসিড থাকে, এই ট্রান্সফার এখানেও একটা পার্টিকুলার ভ্যারাইটির অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে এক্স্যাক্টলি এই ছাঁচটা যেরকম, ধরুন এই ছাঁচটা থেকে ইনসুলিন তৈরি হবে, তাহলে এইখানে এই মেসেজের ওপরে এখানে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে প্রোটিনটা তৈরি হবে সেটা একটা ইনসুলিন হলো। তার মানে যখন প্রোটিনের ম্যাপ আবিষ্কার হলো, মানে ইনসুলিনকে ধরুন ইনসুলিন একটা প্রোটিন, একে যদি বিশ্লেষণ করেন এর 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 2 নম্বরটা কি, 10 নম্বরটা কি, 15 নম্বরটা কি, এগুলো যখন আবিষ্কার হলো তখন দেখা গেল পৃথিবীর যে কোনো সোর্সের ইনসুলিনেরই চিত্রটা একই রকম। আমার শরীরে 10তম ইনসুলিনের 10তম অ্যামাইনো অ্যাসিডটা যদি লাইসিন হয়, রাজা চ্যাটার্জির ইনসুলিনেরও 10তম অ্যামাইনো অ্যাসিডে লাইসিন হবে, গরুর থেকে যে ইনসুলিন এক্সট্রাক্ট করা হয়েছে তারও 10তম অ্যামাইনো অ্যাসিডে লাইসিন হবে। এর ব্যতিক্রম হলে ওই মলিকুলটা আর ইনসুলিন হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, ওই 22 রকমের অ্যামাইনো অ্যাসিডই দরকার ওই প্রোটিনটা তৈরি করার জন্য। কোনো একটার যদি ঘাটতি থাকে তাহলে ওই জায়গাটাতে ধরুন লাইসিন ঢোকার কথা, লাইসিন যোগান নেই, তাহলে লাইসিনটা ঢুকতে পারবে না, ওই প্রোটিনটা তৈরি হবে না। এরপরে দেখা গেল যে ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা কথা ছিল না, একজন বৈজ্ঞানিক বলেছিল যে পৃথিবীতে অনেক জীব বিলুপ্ত হয়ে গেছে, যাদের ফিজিওলজি পরিবর্তন করছে নিজেকে, তারা টিকে আছে। মানুষের ফিজিওলজি ইন্টারকনভার্সন মেকানিজমে ভাত, মুড়ি, ডাল আমরা যাই কিছু খাই না কেন, প্রয়োজন মাফিক সেইগুলোকে শরীরে কনভার্ট করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। গ্লুকোনিওজেনেসিস, যদি কার্বোহাইড্রেট থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড তৈরি করি সেই প্রসেসটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। তো গঠনের জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো লাগবে সেইগুলো ওখানে খরচা হয়, বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো আবার ভেঙে গিয়ে বিভিন্ন রকমের রিয়াকশন আছে, ট্রান্সঅ্যামিনেশন রিয়াকশন ইত্যাদি, সেগুলো ভেঙে গিয়ে আবার এনার্জি দেয়। আমরা এনার্জি প্রোটিন থেকেও পাই, ফ্যাট থেকেও পাই, কার্বোহাইড্রেট থেকেও পাই, মাধ্যমিক লেভেলই আপনারা পড়েছেন। এখন আমার শরীর এই ইন্টারকনভার্সন মেকানিজমে ডায়েটের মধ্যে যদি 22টা অ্যামাইনো অ্যাসিডের কোনোটা না ঢোকে, তার 13 রকমের অ্যামাইনো অ্যাসিড আমার শরীর তৈরি করে নিতে পারে। কিন্তু 9টা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আমার শরীর তৈরি করতে পারে না। এই 9টা কি, তাই আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নাম দিয়েছি।
যে কোনো বায়োকেমিস্ট্রির বইয়ের ইন্ডেক্সে যাবেন, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের একটা চ্যাপ্টার আছে। আবার মনে করিয়ে দিই, এমএ এসে আপনাকে কোনো বুঝরুকি দিচ্ছে তা নয়, এগুলো সায়েন্সের এস্টাবলিশড ফ্যাক্ট। স্মরণ করবেন চকলেট ডিঙের এই রংটা আর এই চকলেটের সুন্দর ফ্লেভারটা, এই আমের সুন্দর ফ্লেভারটা, এটা ন্যাচারাল। লক্ষ্মীদা কি বলে গেল? ইয়েস, আমি এটা এবার রিপিট করছি, এটা ন্যাচারাল। ভারতবর্ষের বুকে এটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। আপনার বাচ্চার সেফটিটা এতটাই মাথায় রাখা হয়েছে যে অল কম্পোনেন্ট এখানে ন্যাচারাল। আবার মনে করে দিচ্ছি, ওই যে ম্যানুফ্যাকচারিং এরিয়ার কথা বলছিলাম, জীবাণুমুক্ত এরিয়াতে কিভাবে তৈরি করে, এই জন্য এটা যখন প্যাক করা হয়েছে হারমেটিক্যালি ইনার্ট আবহাওয়াতে, জীবাণুর অনুপস্থিতিতে, সেই জন্য এই হেলথ ড্রিঙ্কসের মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। বোঝা গেল ব্যাপারটা? এবং সেইখানেতে নো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অ্যান্ড প্রিজারভেটিভ। বারণ শারীরিক চাহিদার কথা মাথায় রেখে এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন ও মিনারেল দিয়ে তৈরি করা হয়েছে। ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট ফিডিং। সারা পৃথিবীতে একটা আইন করা আছে, WHO গাইডলাইন আছে, কোনো পৃথিবীর কোনো খাদ্য মানে সম্পূরক তৈরি করা কোম্পানি যেন এটা না লেখে যে এই খাবার ব্রেস্ট মিল্কের পরিবর্তে খাওয়ানো যায়। এটা একটা এথিক্যাল গাইডলাইন, সারা পৃথিবী এটা মেনে চলে। কারণ ব্রেস্ট মিল্ক ভগবানের একটা অদ্ভুত সৃষ্টি, এর মধ্যে একটা শিশুর কমপ্লিট গ্রোথের জন্য এবং ইমিউনিটি, রোগ প্রতিরোধের ক্ষমতার জন্য যা যা কম্পোনেন্ট দরকার, সেই প্রতিটা কম্পোনেন্ট আছে। তাই যে কোনো মহিলা, আজকের মডার্ন সোসাইটিতে অনেক সময় ইয়েতে চেঞ্জ হয়ে যায়, অনেকের ব্রেস্ট ফিডিং অনেকে করাতে চায় না, এটা পাপ, এটা অন্যায়। শিশুর যদি মা হতে চায় তাকে সম্পূর্ণ ব্রেস্ট ফিডিং করানো উচিত। এই ব্যাপারে একটু দায়িত্ব পালন আপনি করতে পারেন, এতদিন না জানলেও এটা আপনি আজকে জেনে গেলেন। এবং এই কারণে বেবি ফুডের গায়ে সবসময় লিখতে হয় যে 1 বছরের চাইল্ডের নিচে এটা নয়। এরপরে আসুন, যে কোনো মায়ের যে কোনো কারণে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা অপুষ্টির কারণে, যে কোনো কারণেই হোক না কেন, তার ব্রেস্ট ফিডিং সাফিসিয়েন্ট নয়, এরপরে বাচ্চাকে বাইরের খাবার দিতে হচ্ছে, তখন কি আমি এই প্রোডাক্ট দিতে পারবো? চোখ বন্ধ করে দিতে পারবেন। বাজারে শাকসবজি ইত্যাদি নির্যাস যেমন দেবেন, একটু অল্প কুক করে, সাথে আপনি এটা দিয়েই শুরু করবেন, অন্য কিছু নয়। এবং এটা দেওয়ার পদ্ধতি শুরুর সময় যেটা করবেন, এটাকে একটা প্রসেস অফ অ্যাক্লামাটাইজেশনের মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। আমি যেমন দুধ খেতে খুব ভালোবাসি, লিটার লিটার দুধ আমার খুব ভালো লাগে, মিল্ক প্রোডাক্টটা খুব ভালো লাগে, কিন্তু বহুদিন গ্রাম ছেড়ে যখন শহরে চলে এসেছি, এখন ওই দুধ হজমকারী এনজাইমগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। হঠাৎ করে যখন আমি দেশে যাই, মা ওই আগের স্মৃতির কথা মাথায় রেখে এরকম গাঢ় 1 গ্লাস যখন দুধ সর ভর্তি করা আছে দেয়, পরের দিন অবধারিত আমার পেট খারাপ হবে, কারণ আমার এনজাইমগুলো তখন তৈরি নয়। সেই জন্য একটু একটু করে শুরু করে যদি কয়েকদিন থাকি, আস্তে আস্তে বাড়িয়ে নিতে হয়। ঠিক আছে? ঠিক সেই রকম শিশুর কোনো এনজাইম এইটাকে হজম করার জন্য তৈরি নয়, তখন অ্যাক্টিভেট হয়নি। ওই জন্য অ্যাক্লামাটাইজ করতে হবে। প্রথমে 1/4 চামচ দেন, মানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ, এইভাবে চলুক 1 সপ্তাহ। তারপরে ওটাকে একটু একটু করে বাড়াতে 1 মাস 1.5 মাসের মাথায় ফুল চামচে নিয়ে আসুন, দেখবেন অসুবিধা হচ্ছে না। জেনারেল রুল এটা ফলো করবেন। আচ্ছা, আবার এগেন প্রশ্ন আসবে, আমার বাচ্চা সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক পাচ্ছে, প্লাস তুমি জানো আমি কত বড় বংশের মেয়ে, তুমি অপুষ্টির কথা বলছো, আমার ফ্যামিলিতে অপুষ্টি আসতেই পারে না। বাট ফ্রেন্ডস, একটা ওয়েক আপ কল আপনাদের সাথে শেয়ার করি। একটা বিখ্যাত সার্ভে রিপোর্ট, ভারতের প্রতি 6 জন শিশুর মধ্যে 1 জন ওভারওয়েট। ওভারওয়েট সম্বন্ধে আমি এই প্রোডাক্ট যখন বলতে আসবো কিছু কথা বলবো। এবং এই ওভারওয়েট শিশুদের মধ্যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বাসা বাঁধছে। ভারতের 25%, ভারতের, আমি ইংল্যান্ডের বলছি না কিন্তু, ভারতের মানে আপনার দেশের 25% অ্যাডোলেসেন্টের মধ্যে হাই কোলেস্টেরল ধরা পড়ছে। প্রত্যেক 4 জনের মধ্যে 1 জনের অ্যাডোলেসেন্স পিরিয়ড, মানে বয়স সন্ধিকাল, রাইট, ওই 12, 13, 14 বছর এজটাকে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড বলি। এরই মধ্যে প্রত্যেক 4 জনের মধ্যে 1 জনের কোলেস্টেরলের লেভেল অ্যাবাভ দ্য নর্মাল। সেটা আমার শিশুও তো হতে পারে। ওকে, 11 থেকে 18 বছরের মধ্যে দাঁতে ক্যাভিটি ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে, দাঁত গর্ত হয়ে যে নষ্ট হয়ে যায়। 20% অফ দ্য টিনেজার্স আজ চশমা নিয়েছে, প্রত্যেক 5 জনের মধ্যে 1 জন। 40% অফ স্কুল গোয়িং চিলড্রেন সাফার ফ্রম অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, স্ট্রেস,
অ্যান্ড ডিপ্রেশন। আজকে মাদক মানে কি রূপ নিয়েছে, ভয়ঙ্কর রূপ। যারা একটু সচেতন, আমার ইউনিভার্সিটিতে আমি জানি আমাদের কনফিডেন্সিয়াল একটা সেল খুলতে হয়েছে, কাউন্সেলিং সেল। এত ডিপ্রেশনের পেশেন্ট বেড়ে গেছে। আজকে ইউনিভার্সিটির লবিগুলোতে আপনি তাকিয়ে দেখবেন যে প্রায় সব মহিলার হাতে সিগারেট। ইটস নট দ্য ফ্যাশন, ডিপ্রেশন। আবার অন্যান্য জায়গায় যেখানে রকে আড্ডা ফাড্ডা চলে সেখানে তো অন্যান্য কিছুও চলছে, বুঝতে পেরেছেন? এবার তার মধ্যে আমার বাচ্চা যে ঢুকবে না গ্যারান্টি কোথায়? ন্যাচারালি যদি ফিজিওলজি পুষ্ট থাকে তাহলে কিন্তু, এবং সেইগুলোর উপায় হচ্ছে আজকে আপনি পেয়ে গেলেন, রাইট? তো এগুলো একটু মাথায় রাখবেন আর কি। তো এটা হচ্ছে আমার বাচ্চার হেলথ ড্রিঙ্কস। বৃদ্ধরাও খেতে পারে, আপনিও খেতে পারেন। এবং বয়স বাড়ার সাথে সাথে পার্টিকুলারলি ধরুন 5-6 বছর ক্রস করার সাথে সাথে আপনি এর সাথে পাঞ্চ করে প্রোটিন পাউডারও মেশাতে পারেন। আমার বাচ্চা অলওয়েজ প্রোটিন পাউডার এর সাথে পাঞ্চ করে খাওয়ায়। এবং যতবার আমি চেক আপের জন্য নিয়ে গেছি কলকাতায়, ওই বড় নার্সিংহোমেতে ওরা ইয়ে করে চার্ট করে দেয় কোন কোন ডেটে নিয়ে যেতে হবে। প্রত্যেকবারই ডাক্তার অধীরবাবু তখন দেখতেন, যে আমাদের ইডিএফ এর যিনি মালিক, এশিয়ার নাম করা চাইল্ড স্পেশালিস্ট, উনি এই করে রোমা কোথায় গেলি রে, এই বডিটার আরেকবার ওজন নিত। আমি প্রত্যেকবারই করতো, আগেরবারও তাই করেছে, আরেকবার ওজন নিত। এই বয়স আর এই ওজন ম্যাচ করছে না, অথচ স্লিম, অথচ বডি ওয়েট কিন্তু অ্যাবাভ দ্য নর্মাল রান করছে, কোনো ফ্যাট জমে নেই। আমি জানি সিক্রেটটা হচ্ছে নিউট্রিলাইট প্রোডাক্ট, এবং জন্ম থেকে কখনো কোনো অসুখ বিসুখ। তো আশা করি বোঝা ড্রিঙ্কসটা কি। এই তিনটে জিনিসই কিন্তু একই জিনিস, বেনানা ব্লাস্ট, চকো ব্লাস্ট, ম্যাঙ্গো ব্লাস্ট একই জিনিস। বেরি ব্লাস্টটা ডিসকন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তো এরপরে আসুন আমাদের ওই বিখ্যাত নিউট্রিলাইট ডেলি মাল্টিভিটামিন মাল্টি মিনারেল ফাইটোফ্যাক্টর। আপনারা আজ থেকে 25 বছর আগেই বোধহয় গল্প শুনেছিলেন যে চাঁদে লোক যাচ্ছে, সেখানে তো আর ঝুড়ি ভর্তি শাকসবজি বা ফলমূল বেঁধে নেওয়া যায় না, ওরা এরকম ছোট ছোট ট্যাবলেট বিস্কুট নিয়ে যাচ্ছে। ওকে, ওইগুলো কি জিনিস? ওইগুলো হচ্ছে এই জিনিস, শরীর সুস্থ রাখার জন্য। এছাড়াও নিউট্রিলাইট ডেলি বলে একটা ছোট্ট ট্যাবলেট, কি অসাধারণ এর পাওয়ার আপনি কল্পনা করতে পারবেন না। এর মধ্যে 13টা এসেনশিয়াল ন্যাচারাল ভিটামিন আছে, 11টা এসেনশিয়াল সবই মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল আছে, এবং 6 রকমের ফাইটোফ্যাক্টর প্ল্যান্ট কম্পাউন্ড গাঢ় করে রাখা আছে। সেইগুলো বিশ্লেষণ করলে আবার বিরাট বড় লিস্ট পেয়ে যাবেন তাতে কি কি আছে। এগুলো সব লিটারেচারেতে সবই ডিটেলসে দেওয়া আছে। আমি ডিটেলসে ঢুকবো না, তো এক একটা প্রোডাক্টই অনেক টাইম নিয়ে নেবে। তো যেমন আমি একটা জাস্ট ছোট একটা উদাহরণ দিই, যে এই যে মিনারেলগুলো, আপনি জানেন মিনারেল আপনার শরীরে গ্রোথ বা ইমিউনিটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই মিনারেল যেমন ধরুন আয়োডিন, মানে এটা অনেকে জানে বলে আমি এই উদাহরণটা দিতে চাইছি। অনেকে থাইরয়েডের প্রবলেম, এলটক্সিন ইত্যাদি খেতে হয়, হাইপোথাইরয়েডিজমে ভুগছে, মানে জানেন তো এগুলো। মানে আমার বড়দি যেমন অর্চনার দিদি, ওই মানে থাইরয়েড প্রবলেম আছে। তো সেখানে কি হয়, অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল সিস্টেমে এগুলো সব তৈরি হয় থাইরয়েড হরমোন। যেমন টাইরোসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তার 3 নম্বর এবং 5 নম্বর এবং 3-5- এই 4টে পজিশনে 4টে বায়োলজিক্যাল আয়োডিন ঢুকে টেট্রা আয়োডোথাইরোনিন T4 আমরা বলি, 3টেতে ঢুকলে T3। এই T3 T4 হচ্ছে থাইরয়েড হরমোন। এখন বায়োলজিক্যাল আয়োডিন আমার শরীরে ঘাটতি হওয়ার কারণেতে আমার হয়তো সিস্টেম ঠিক আছে, মানে ফ্যাক্টরি ঠিক আছে, একটা র মেটেরিয়াল রেডি আছে, ধরুন ওই টাইরোসিন, পার্টিকুলারলি প্রোটিন পাউডার খেলে তো নিশ্চিত হয়ে গেল যে ওটা আছেই। এবার আপনার অ্যাবসর্বেবল আয়োডিন নেই, আমরা অসহায় মুড়ি মুড়কির মতো। ওই জন্য আপনার সল্টের মধ্যে আয়োডাইজড করতে বলা হচ্ছে। টাটার আয়োডিন সল্টকে বিশ্লেষণ করলে যে পরিমাণ আয়োডিন ওখানে পাবেন, যে পরিমাণ লবণ আপনি প্রতিদিন খাচ্ছেন তাতে যে পরিমাণ আয়োডিন আছে, ওই আয়োডিন আমরা 1 মাসের চাহিদা মিটে যাবে। কিন্তু আনফর্চুনেটলি ওই ইনঅর্গানিক আয়োডিন আমার শরীর নিতে পারে না। তবু উপায় নেই বলে আমাদের ওই পথেই চলতে হচ্ছে। কিন্তু এটা যদি বায়োলজিক্যাল আয়োডিন হতো, যদি বায়োলজিক্যাল সোর্স থেকে হতো, যেখানে প্রাণ আছে, তাহলে ওই আয়োডিনটা আমার শরীর নিতে পারত। পৃথিবীতে সব থেকে রিচেস্ট সোর্স অফ বায়োলজিক্যাল আয়োডিন হচ্ছে কেল্প বলে একটা সামুদ্রিক আগাছা। গভীর সমুদ্রের ডেপথে একটা আগাছা হয়, সেইটা অ্যাকচুয়ালি জন্মায় ওইখানে যেখানে যেখানে আয়োডিনের সোর্স আছে। সেই আয়োডিনকে শোষণ করে ওর গায়ের মধ্যে সঞ্চয় করে রাখে। ব্রাউনিশ কালারের আগাছাগুলোকে সায়েন্টিস্টরা সাবমেরিন সহযোগে ওই সমুদ্রের তলা থেকে তুলে নিয়ে আসে, ওখান থেকে ওই আয়োডিনটাকে পৃথকীকরণ করে আপনার নিউট্রিলাইট ডেলি ট্যাবলেটের মধ্যে ভরেছে। ভালো করলো না খারাপ করলো? হ্যাঁ, আর আপনি দামের হিসাব করছেন। বোঝা গেছে ব্যাপারটা?
তো এইরকম আপনার মানে প্রতিটা মিনারেল ওইভাবে মানে আপনার শরীরের মানে অ্যাবসর্বেবল ফর্মের কথা মাথায় রেখে সিলেক্ট করা হয়েছে। এবং এই যে মানে আমি আর ডিটেলসে ঢুকছি না যে প্রত্যেকটা ভিটামিনের কি রোল, ভিটামিন এর অভাবে রাতকানা হয়, বি অভাবে কি হয়, এগুলো তো আপনি মাধ্যমিকের লেভেলেই পড়েছেন। আমি যখন 80 সালে মাধ্যমিক পাস করেছিলাম তখনই ওগুলো ছিল, এখন তো ওগুলো আরো অ্যাডভান্সমেন্ট হয়েছে। সো ওগুলোতে আমার মনে হয় না, এরকম নয় যে এগেন আপনার ভয় হচ্ছে আমি হয়তো নতুন কিছু শিখিয়ে দিচ্ছি তার প্রোডাক্ট বিক্রি করার জন্য। নো, একটু আগে বলেছি গোল্ড আর রোল গোল্ড, ন্যাচারাল আর বাজারে সিনথেটিক। তো সেখানে আপনার অরিজিনাল এই জিনিসটাকে পেতে গেলে আপনাকে নিউট্রিলাইট ডেলি সিলেক্ট করতে হবে। এবং আরো একটা জিনিস আপনার হয়তো পড়েছেন যে এই যে মানে আপনার এই মিনারেলগুলো এবং ভিটামিনগুলো এনজাইমের কার্যকারিতাকে আরো বাড়িয়ে দেয়, কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং এগেইন মানে আপনি যদি এইসব নিয়ে যদি মানে আপনার পাড়ার ডাক্তার বলছে যে দরকার নেই, কিন্তু আপনার দৈনন্দিন খবরের কাগজগুলো যেগুলো এমনই ছাপায় না, সেইখানেও আপনি মাঝে মধ্যেই নজরে পড়ে যায়। আমি মাঝে মধ্যে একটা দুটো রেখে দিই, এটা হাজার হাজার আছে, রাখলে তো বাড়ি ভরে যাবে। আমি জাস্ট আপনাদের দেখাতে পারি একটা দুটো। এখানে একটা বিখ্যাত রিসার্চ আর্টিকেল ছিল, মানে ফেয়ারফিল্ড বা ফেচলার ইত্যাদি সব ওয়ার্ককে কোট করে করা আছে, মাল্টিভিটামিনস অ্যান্ড অপটিমাল হেলথ, আদর্শ স্বাস্থ্য মাল্টিভিটামিন ছাড়া হবে না। এ লেখা করলে আপনি বুঝতে পারবেন। এবং এইখানে দেখুন একটা ডেলি নিউজ পেপার এডিটোরিয়াল পেজে আছে, কলকাতা ফ্রাইডে 2 জুলাই 2004 স্টেটসম্যান। এখানে দেখুন একটা লাইন আছে, মাল্টিভিটামিনস মে স্লো ডাউন এইডস স্টাডি। রিসার্চের একটা খবর আছে যে এইডসও আটকে দিতে পারছে। এবং নানা রকম খবর আপনি প্রচুর পাবেন মাল্টিভিটামিন মাল্টিমিনারেল নিয়ে। এবং এই খবরগুলো প্রমাণিত বলেই, রিসার্চের উপর বেস করে পরীক্ষিত সত্য বলেই আজকে ওষুধের দোকানে মুড়ি মুরগির মতো এইসব মাল্টিভিটামিন বিক্রি হয়, অরিজিনালের নকল। আজকে এই হলে থাকার কারণে আমি অরিজিনালটা সন্ধান পেলেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ফাউন্ডেশন প্রোডাক্টটা কারা খাবে? যারা বেঁচে আছে তারাই প্রতিদিন খাবে। নিউট্রিলাইট মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ডেলি, এটা নামের সাথে ওয়ার্ডটা জোড়া হয়েছে ডেলি। একটা আপনাকে ইন্ডিকেশন দিয়ে দেওয়া হলো যে প্রতিদিন দরকার একটা করে ট্যাবলেট ইজ সাফিসিয়েন্ট। এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল বাচ্চাদের জন্য যেটা তৈরি করা হয়েছে, এটাকে আমরা বলি কিডস চুয়েবল। বাচ্চারা যারা ধরুন ট্যাবলেট গিলতে পারে না, তাদেরকে তো আমাকে ছলে বলে খাইয়ে দিতে হবে, গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে, বা বাচ্চা যখন চুষে খেতে পারবে সে চকলেট মতো করে যদি বানানো হয়। একটা মানে শিশুর ফিজিওলজিক্যাল নিডের কথা মাথায় রেখে এইটা ডিজাইন করা হয়েছে। পার ডে একটা ট্যাবলেট একটা গ্রোয়িং বেবির পক্ষে সাফিসিয়েন্ট। এগুলো মাথায় রাখবেন, যেটা যে টোটালটা অরিজিনাল। তারপরে নিউট্রিলাইটের সায়েন্টিস্টরা এখানে আমার যে রেগুলেটরি বডি আছে, ইন্ডিয়ান যে ডক্টরদের যে ব্যাপার আছে, ডেলি রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্স, হ্যাঁ আরডিএ, যেটা ইন্ডিয়ান আরডিএ, যেটা রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্স কতটা, মানে ইন্ডিয়ান ফিজিওলজিতে কতটার ঘাটতি আছে সেইটার কথা মাথায় রেখে প্রত্যেকটা ফর্মুলেশনকে ইন্ডিয়ানাইজ করা আছে। এবং এই জন্য এটা উইদাউট প্রেসক্রিপশন চোখ বন্ধ করে খাওয়া যায়, কারণ আপনার ফিজিওলজিতে এটা প্রমাণ কতটা দরকার আছে সেইভাবেই এটা তৈরি করা আছে। ওষুধেতে ডোজের ওপর ফিজিওলজিক্যাল রিয়াকশন ইত্যাদি হয় বলে তখন ডাক্তারের প্রেসক্রিপশন লাগে, কিন্তু এখানে কোনোটারই জন্য কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। আমি রিপিট করছি, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। উল্টে যদি ডাক্তারবাবুর পরামর্শ নেন, তাহলে আজকালকার যুগে সব ডাক্তার তো সমানভাবে বিজনেস করছে না। ডাক্তারি প্রফেশনকে আমি ডিউ রিগার্ড জানিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বেশিরভাগ ডাক্তার আজকে বিজনেস করছে। বেশিরভাগ ডাক্তার আজকে মন্দিরে গিয়ে পূজা দেয় যে আজকে আমার পেশেন্টগুলোকে যাতে ক্লায়েন্ট বানিয়ে ফেলতে পারি। ইনডাইরেক্টলি আমার ছাত্রছাত্রীরা সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছে, আমি নাম বলবো না, ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক আমার কাছে, মালিকের স্ত্রী আমাদের ল্যাব থেকে কখনো টেলিভিশন, কখনো রেফ্রিজারেটর, ব্যাপার, কখনো কনফারেন্সের পুরো খরচা ইত্যাদি ইত্যাদি খবরের কাগজে আজকাল হেডলাইন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এবং মানে মানে গুচ্ছ আর কি, মানে হাজারটা এরকম নমুনা আপনার নজরে পড়বে। অর্চনা দীর্ঘদিন ধরে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতাম চেক আপ করার জন্য, ও কিছু শোনার আগে, পেশেন্টের নাম জানার আগে কি জন্য
শুনে এসেছে, 2 মাস পরে আবার যখন গেছি ভুলেই গেছে। তখন ইয়ে করার আগে আমি যেহেতু ফার্মাসিউটিক্যাল লাইনের লোক, উনি জানতেন না, উনি প্রথমে নাম ফাম কিছু লেখা হয়নি, পেশেন্টের এজও জানা হয়নি, প্রেসক্রিপশনের কাগজটা নিয়েই সঙ্গে সঙ্গে RX সলুজাইম একটা প্যানক্রিয়েটিক এনজাইম লেখা হয়ে গেছে। তারপরে পেশেন্টের নাম শুনছে, এজ শুনছে, কি জন্য এসেছি শুনছে, একটা মেডিসিন কিন্তু লেখা হয়ে গেছে। এভরিডে এটা চলতো। অর্চনাকে বলতাম যে এটা কিন্তু উনি বিজনেস করছেন, ওই সলুজাইম যারা তৈরি করছে তাদের সাথে ওনার একটা কন্ট্যাক্ট হয়েছে, বিক্রি করলে তোমার এত%, আমার এত%। ওকে, তবুও যদি পেশেন্টের একটু থাকে না যে ডাক্তার লিখেছে তবু হাজব্যান্ড কিনে দিচ্ছে না, পয়সা বাঁচানোর জন্য আমি কিনে দিয়েছি। তারপরে একদিন এরকম মানে হয়েছে, এইভাবে চলছে মাস 6 মেডিকোতে ওষুধটা কিনতে আসছি যখন, তখন ওই সলুজাইম নেই। এরপরে মেডিকোর মালিক একটা স্টাফকে ধরে ওখানেই থাপড় মারতে শুরু করলো। তোমাকে আমি 3 দিন আগে বলেছি সলুজাইমের স্টক কমে গেছে, তুমি জানতে না? মঙ্গলবারে ওই ডাক্তারের নাম বলছে, মিস্টার উমুকের চেম্বার আছে, আজকে কতগুলো সলুজাইমের পেশেন্ট ফিরে গেল। মানে ওরা চেম্বারে যতগুলো ঢুকেছে সবাই সলুজাইমের পেশেন্ট। বুঝতে পেরেছেন? এইভাবে আপনার বিজনেস চলছে এবং উনি চান আপনি অসুখ বিসুখে ভুগেন। আবার অনেকেই 1980 সাল 1990 সালের নলেজ নিয়ে আপনাকে প্রেসক্রিপশন করছে, সুতরাং তিনি জানেন না। তাই দয়া করে ওনাদের রিপোর্ট থেকে বিভ্রান্ত হবেন না যে না এগুলো খাওয়ার দরকার নেই। প্রচুর রিপোর্ট এরকম আছে, আমার ডাক্তারবাবু বলেছে ওগুলো খাওয়ার দরকার নেই। তাকে ওই যদি আপনার কিছু সমাজসেবামূলক কাজ করেন, যদি কিছু গিফট করেন, তাহলে কোনো ভিখারিকে 1 টাকা 2 টাকা 5 টাকা যেটা দিচ্ছেন ওই টাকাটাও সঞ্চয় করে আপনি ওনাকে একটা বই গিফট করবেন, হোয়াট ইউর ডক্টর ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ, পৃথিবীর একটা প্রথম সারির ডাক্তারের লেখা বই। ঠিক আছে, তো আশা করি এই দুটো প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানকারি হয়েছে। হ্যাঁ, কাজ চলবে, তাই তো? এরপরে আসুন স্যালমন ওমেগা ফ্যাটি অ্যাসিডস। একটু আগে যখন আমি আপনাদের বললাম যে আমার শরীর অ্যামাইনো অ্যাসিড 9টা তৈরি করতে পারে না, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, মানুষ অসহায়ভাবে নির্ভর করছে বাইরের থেকে যোগানের জন্য, ঠিক একই রকমভাবে আপনার শরীর 3টে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না, যেগুলোকে আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি। এগেন, যেমন অ্যামাইনো অ্যাসিড ছাড়া কোনো কোষ তৈরি হয় না, তেমন ফ্যাটি অ্যাসিড ছাড়াও কোনো কোষ তৈরি হবে না। ঠিক আছে, আমি এই স্যালমন ওমেগা ফ্যাটি অ্যাসিড 1970 সাল পর্যন্ত পৃথিবী জানতো না এই জিনিস কি। 1970 সাল পর্যন্ত পৃথিবীই জানতো না, আপনার ডাক্তার কি করে জানবে? বাট আজকে এই স্যালমন ওমেগা ফ্যাটি অ্যাসিড ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট সেলিং কম্পোনেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি একটু স্যালমন ওমেগা সম্বন্ধে একটু ছোট্ট করে লিখেছি, আপনাদের একটু পড়ে শোনাই। পুষ্টি বিশারদরা বলেন আপনি যা খান তাই আপনার রোগ প্রতিরোধের পরিচয় বহন করে। আমরা যা খাই এবং আমাদের যা খাওয়া উচিত এর মধ্যে বিস্তর ব্যবধান আছে। তাই আজ সারা পৃথিবীতে যে 5টি অসুখে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, 100 বছর পূর্বে সেই অসুখগুলো প্রায় অস্তিত্ব ছিল না। ডেকান হেরাল্ড, বিখ্যাত একটা পেপার, সাউথ ইন্ডিয়া বেস, তার তথ্য থেকে জানা যাচ্ছে ভারতে প্রায় 130 মিলিয়ন লোক হৃদরোগে ভুগছেন। 13 কোটি লোকের হার্টের অসুখ আছে। গত বছর যেখানে সারা পৃথিবীতে হৃদরোগে মৃত্যুর নথিভুক্ত সংখ্যা ছিল 72 লক্ষ, সেখানে ভারতবর্ষে এই সংখ্যা ছিল 15 লক্ষ। সারা পৃথিবীতে 72, ভারতে 15। চিন্তা করে দেখুন। এখনই পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে হৃদরোগের রাজধানী বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য থেকে জানা যায় যে 2010 সালের মধ্যে বিশ্বের 60% হৃদরোগী হবেন ভারতীয়। আবার অন্যদিকে গ্রিনল্যান্ডের দিকে তাকালে দেখা যায় বরফে ঢাকা ওই দেশে এস্কিমোরা সবই চর্বিযুক্ত খাবার খাওয়া সত্ত্বেও ওদের হার্টের অসুখ, ডায়াবেটিস এবং ক্যান্সার প্রায় হয় না বললেই চলে। দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিকদের ধারণা ছিল যে এটা নিশ্চয়ই জেনেটিক মেকআপের কারণেই হয়। ঠিক যেমন গরুর টিটেনাস হয় না, গরুর দেখবেন লোহার ফালে পা কাটা গেলেও তার টিটেনাস হচ্ছে না, ঠিক সেরকম এস্কিমোদের ক্যান্সার, হার্ট অ্যাটাক ইত্যাদি হচ্ছে না। লোকে ভাবতো যে ওদের জেনেটিক মেকআপের মধ্যে ওর প্রতিরোধ ক্ষমতা আছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সমস্ত এস্কিমোরা কানাডা গিয়ে দীর্ঘদিন ধরে কানাডিয়ানদের সাথে বসবাস করছিলেন, কি অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন এবং সেখানকার ফুড হ্যাবিটের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন, তাদের দেখা গেল যে কানাডিয়ানদের যেমন হার্টের অসুখ, ক্যান্সার ইত্যাদি হচ্ছে, ওই এস্কিমোরা যারা দীর্ঘদিন কানাডাতে আছে এবং কানাডিয়ান খাবারের সাথে অভ্যস্ত, তাদেরও হার্টের অসুখ, ক্যান্সার হতে শুরু করলো। তার মানে বোঝা গেল যে তাহলে জেনেটিক মেকআপের মধ্যে ওর শক্তি লুকিয়ে নেই, ওই রোগ প্রতিরোধের ক্ষমতা লুকিয়ে নেই, নিশ্চয়ই খাদ্যের মধ্যে কিছু লুকিয়ে আছে। খাদ্য চেঞ্জ হতে যেহেতু এই রোগগুলো আসছে। এরপর ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ বিজ্ঞানের এই চমকপ্রদ আবিষ্কারটি ঘটল। এস্কিমোদের এই সুস্থতার পিছনে আসল কারণ হলো তারা প্রচুর পরিমাণে ঠান্ডা বরফ জলের মাছ খায়। ওই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রায় অমৃত সমান জীবনদায়ী। বায়োকেমিস্ট্রির ভাষায় যা হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস। যে সমস্ত তেল বা চর্বির মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে সেই চর্বিগুলি ক্ষতিকারক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে
থ্যাংক ইউ পার্থ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাটার, ডালডা, রেড মিট, ঘি, চিজ, ক্রিম, পাম তেল ও নারকেল তেল। আবার অন্যদিকে যে সমস্ত তেলের মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, বাংলা খবরের কাগজে দেখেছেন পিইউএফএ, পিউফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যেমন অলিভ অয়েল, এই জন্য এত দাম। অলিভ অয়েল পৃথিবীর শ্রেষ্ঠ ভোজ্য তেল অলিভ অয়েল। এই অলিভ অয়েলের মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সব থেকে বেশি আছে, যেটা হার্টের হেলথের পক্ষে সব থেকে ভালো। পৃথিবীর নাম্বার 1 সেফ ভোজ্য তেল অলিভ অয়েল, রানতে কম লাগে, কম উদ্বায়ী বলে। দুর্ভাগ্যজনক আমার ভারতবাসীরা অনেকে জানেই না যে অলিভ অয়েল একটা শ্রেষ্ঠ এবং সুস্বাদু ভোজ্য তেল। যেহেতু এর উপকার প্রমাণিত বহু বছর আগে, যাদের পয়সা আছে তারা তো কিনবেই। এই জন্য আমাদের দেশে সদ্যজাত শিশুকে মেসেজ করার জন্য অলিভ অয়েল আমরা কিনি। আমরা ওইখান থেকে জেনে গেছি ও অলিভ অয়েল খায়। অনেকে আমাকে প্রশ্ন করে, ডক্টর ঘোষ অলিভ অয়েল খায়? ও তো আমি জানতাম মেসেজ অয়েল। এবং দুর্ভাগ্যবশত সেই মেসেজ অয়েলের মধ্যেও ভেজাল মেশানো হচ্ছে। একটু ওই কি বলে ওগুলোকে, লাইট লিকুইড প্যারাফিন, এলএলপির মধ্যে কিছুটা অলিভ অয়েল দিয়ে ওটাকে মেসেজ অয়েল বানিয়ে বিক্রি করছে। তাও 100 ml এর দাম 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম। সেই অলিভ অয়েল কিন্তু অ্যামিও মার্কেট করে 364 টাকা লিটার, 100% পিওর। বোঝা গেল ব্যাপারটা? মাধ্যমিকে পড়েছেন। এই অ্যালকোহলিক গ্রুপটার সাথে যখন ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ, মানে HOC, এই যে কার্বক্সিলিক গ্রুপ COH, এই কার্বক্সিলিক গ্রুপের সাথে CH2 এইভাবে চলতে চলতে CH3, এটা ধরুন 17টা যদি থাকে, C17 সাধারণত চলছে, H35 COH, এটাকে আমরা বলি স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, এইটা এই OH-টার এখানে H-টা এক মলিকুল জল আকারে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এখানে যে লিঙ্কেজটা করলে একটা এস্টার লিঙ্কেজ, গ্লিসারাইড মনো, এটাতে ডাই, এটা যখন হবে এখানে 3টে ফ্যাটি অ্যাসিড যখন যুক্ত থাকে, এইটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলি। মনো, ডাই, ট্রাই, গ্লিসারলের এস্টার, গ্লিসারাইড। এইটাই রক্তে মাপতে বলে হার্টের অসুখের পেশেন্টদের ক্ষেত্রে। এই যে ফ্যাটি অ্যাসিডগুলো, পৃথিবীতে যত তেল, ঘি, চর্বি আছে সবেরই কেমিস্ট্রি হচ্ছে এই ট্রাইগ্লিসারাইড। তোফাতটা কোথায়? এই ফ্যাটি অ্যাসিড কম্পোজিশনে। আবার এই ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে যদি আনস্যাচুরেশন পয়েন্ট থাকে, ডবল বন্ড থাকে, একটা করে হাইড্রোজেন বাদ দিয়ে দিলে এটা ডবল বন্ড করতে হবে, এটা মনো আনস্যাচুরেশন হলো। একাধিক জায়গায় হলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার এই ফ্যাটি অ্যাসিডগুলো যত বেশি স্যাচুরেটেড হবে সেইটা রুম তাপমাত্রায় জমে যায়, সেইগুলোকে আমরা ফ্যাট বলি। এই যখন আনস্যাচুরেশন পয়েন্ট বেশি থাকবে সেটা রুম তাপমাত্রায় তরল থাকে, সেটাকে আমরা তেল বলি। ওই তেলকে আবার হাইড্রোজেনেশন করে জমিয়ে দিয়ে ডালডা বানানো হয়। বোঝা গেল? এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো, স্যাচুরেটেডগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো এই যে ট্রাইগ্লিসারাইড, তার মানে এগুলো আমরা বুঝলাম কি জিনিস। সব চর্বি বা তেল কিন্তু খারাপ নয়। আপনার ক্ষয়পূরণের জন্য কোষ বিভাজন হচ্ছে, কোষ তৈরি হচ্ছে, সেটা কোষ পর্দা ইত্যাদির জন্য লিপিড দরকার। লিপিড মানে কিন্তু ওই জিনিস কেমিস্ট্রিতে। ঠিক আছে, এগুলো প্রত্যেক দিনকার দরকারও আপনার। কয়েক রকমের চর্বি আছে যার থেকে এমন কিছু ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেগুলো না থাকলে আমাদের শরীর ঠিকমতো কাজ করে না। এগুলোকে আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলি। এগুলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলি আবার দু রকমের। এই যে পিউফার কথা বললাম, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো আবার দু রকমের। ঠিক আছে, একটাকে আমরা বলছি কি যে ওমেগা 6, আর একটাকে বলছি আমরা ওমেগা 3। ঠিক আছে, ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3। তো সুস্থভাবে বাঁচার জন্য সঠিক অনুপাতে ওমেগা 3 এবং ওমেগা 6 খাওয়ার দরকার হয়। ওমেগা 3 এবং ওমেগা 6 খাওয়ার আদর্শ অনুপাত হলো যে আপনি ধরুন ওমেগা 3 এবং ওমেগা 6, এটা ধরুন ওমেগা 3 আর ওমেগা 6, এর আদর্শ অনুপাত কি? 1 ভাগ ওমেগা 3 যদি ঢোকে শরীরে, তাহলে আপনার 5 থেকে 10 ভাগ ওমেগা 6 যদি ঢোকে, এই কম্বিনেশনটা আপনার ক্ষয়পূরণ করে আপনার শরীরকে সুস্থ রাখবে। এটা হচ্ছে আদর্শ কম্বিনেশন। তাহলে দুটোই দরকার, ওমেগা 6ও দরকার, ওমেগা 3ও দরকার। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে কেন ইন্ডিয়াতে এত হার্টের অসুখ,
কেন আমেরিকাতে এত হার্টের অসুখ? পরে যেটা দেখা গেল যে আমাদের ফুড হ্যাবিটকে বিশ্লেষণ করে দেখা গেছে আমরা যে সমস্ত তেল, ঘি, চর্বি ইত্যাদি খাচ্ছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, বাদাম খাচ্ছেন তার মধ্যে তেল আছে, সর্ষে বাটা খাচ্ছেন তার মধ্যে তেল আছে, নারকেল খাচ্ছেন তার মধ্যে তেল আছে, এইগুলোর মধ্যে বিশ্লেষণ করে দেখা গেছে আমরা যা খাচ্ছি তাতে 1 ভাগ ওমেগা 3 ঢুকলে 30 থেকে 70 বা 75 ভাগ পর্যন্ত ওমেগা 6 ঢুকে যাচ্ছে। এইখানটায় গড়বড়। ধরুন এই দেয়ালটা বানানোর জন্য 1 ভাগ সিমেন্ট আর 5 ভাগ বালির মিশ্রণ দিয়ে এটা বানালে ঠিক মতো হতো, কিন্তু যদি 1 ভাগ সিমেন্টের সাথে 70 ভাগ বালি মেশে তাহলে কি হবে? ওটা ঝরে ঝরে পড়বে, আসল পাতটা সার্ভ হবে না। বোঝা গেল ব্যাপারটা? এইটা হচ্ছে ডিফেক্ট। তাহলে আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝে যাবেন যে এই ডিফেক্টটাকে রিকভারি করতে গেলে কি করতে হবে। এই ডিফেক্টটাকে রিকভারি করতে গেলে এই যে এটা বারটা ঢুকে যাচ্ছে, তাহলে এখানে এইটাকে আপনাকে বাইরে থেকে বারটা ঢোকাতে হবে। বোঝা গেল? এইটাকে বাইরে থেকে বারটা ঢোকানোর জন্য প্রতিদিন আপনার ক্ষয়পূরণের জন্য যতটা ওমেগা 3 অ্যাসিড দরকার সেইটার কথা মাথায় রেখে একটা ক্যাপসুলের মধ্যে কিন্তু সেই জিনিসটাই ভরা আছে। এর একটা সবজিলেটিন ক্যাপসুলের মধ্যে যে পরিমাণ ওমেগা 3 আছে আপনার প্রতিদিনকার ক্ষয়পূরণের জন্য সিল করে রাখা আছে হারমেটিক্যালি। তো প্রতিদিনকার ক্ষয়পূরণের জন্য ওটা যথেষ্ট। বোঝা গেল ব্যাপারটা? লক্ষ্মীদা, আমি যদি 4টে একসাথে খাই অসুবিধাটা কোথায়? এটা কি সবাই খেতে পারবে? ওই একই কথা। প্রশ্ন করবেন উনি কি বেঁচে আছেন? যদি বেঁচে থাকে খেতে পারবে। কেন খেতে পারবে না? আমার বাচ্চা না এইটুকু বয়স খেতে পারবে? এগুলো পরিষ্কার বুঝে নেন। কতগুলো দেশের আইন আছে, যেমন দেখবেন এখানে অধিকাংশ প্রোডাক্টের গায়ে লেখা আছে বেস্ট বিফোর 2 ইয়ার্স, বেস্ট বিফোর 3 ইয়ার্স। ভারতবর্ষে মার্কেট করতে গেলে ভারতবর্ষের গভর্নমেন্টের যে আইন আছে সেই আইন মাফিকে লেভেলটা তৈরি করতে হবে, নইলে আইনের জালে জড়িয়ে পড়বে কোম্পানি। বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য ওগুলো দেখে কনফিউজ হবেন না। তো ঠিক সেই রকম আপনার বাচ্চার মুখে ভাতে যদি মামা তাকে কোলে বসিয়ে ছোট্ট একটু ভাত মেরে তাতে একটু মাছ মাখিয়ে যদি মুখে দিতে পারে, মাছের মধ্যে মাছের তেল থাকে, তাহলে এইটা কিন্তু একটা পিওর মাছের তেল, তাহলে আপনার বাচ্চা খেতে পারবে না কেন? বোঝা গেল ব্যাপারটা? আপনার বাড়িতে যেটা পাকা রুই মাছ এসেছে তার ঘিটা ভাজা হয়েছে, এতখানা তেল বেরিয়েছে, সেটা যদি ভাতে মাখিয়ে আপনি খেতে পারেন, যেটাই আমার ওমেগা এই ক্যাপসুলটা যদি এটাকে ভাঙান 6টা ক্যাপসুলে যা তেল বেরোবে সেটা আপনি একবারে ভাতে খেয়ে নিলেন, খেয়ে যদি হজম করতে পারেন তাহলে এটা 6টা খেলে কোনো অসুবিধা নেই। বোঝা গেছে ব্যাপারটা? আবারও এই কথাটা মনে করে দিচ্ছি, সেগুন কাঠ থেকে আপনি ফার্নিচার তৈরি করলেন, বারটা সেগুন কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে লাভ না, নেই, ক্ষতি বেশি হচ্ছে। তাহলে বারটা ওমেগা 3 যদি আপনি খান সেটা আপনার ওই লিপিড পুলে চলে যাবে, ওইটা আবার বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি প্রসেসের মধ্য দিয়ে ফ্যাট ভেঙেও এনার্জি হয়, তাহলে ওটা এনার্জিতে চলে আসবে। সেখানে আপনি 25 টাকা কিলো 1 কিলো চাল কিনে প্রচুর এনার্জি পেতে পারেন, একটা এই দামি ক্যাপসুল খেয়ে আপনার পয়সাটা নষ্ট করার দরকার নেই 5টা খেয়ে একদিনে। সেই জন্য একদিনে বেশি আমরা খাওয়ার দরকার নেই বলি, কিন্তু যদি খেয়ে ফেলেন আপনার কোনো ক্ষতি নেই। অনেকে ভয়ে সিটিয়ে থাকে। আর 12 বছরের চাইল্ডের ব্যাপার যেটা লেখা থাকে, 12 বছরের চাইল্ড মানে 12 বছরের নিচের হিউম্যান শরীরেতে টেস্ট করার কোনো আইন করা আছে, কেউ টেস্ট করতে পারবে না। সেই জন্যই যেহেতু টেস্টেড নয় বলে ওই ভাষাটা লিখতে হয়। এরপরে আমার প্রশ্ন হচ্ছে 2, 3, 4, 6, 8 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যদি শিশু মাছ খেয়ে বড় হতে পারে, তাতেই মাছের তেল আছে, তাহলে এটা তো মাছের তেল, তাহলে আলাদাভাবে একটা ক্যাপসুলের মধ্যে যেটুকু মাছের তেল আছে সেটা খেতে কি কোনো অসুবিধা আছে? কমন সেন্স অ্যাপ্লাই করুন, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? অ্যান্সার ক্লিয়ার? এগুলো বুঝে নেবেন, তাহলে আর কোনো কনফিউশন হবে না। অনেকে বাইরে উল্টো পাল্টা অনেক কথাবার্তা বলে, শিক্ষিত লোককে আমি অনেক কিছু ভুলভাল বলতে শুনেছি। তো এর মধ্যে 3 রকমের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, একটা নাম হচ্ছে আইকোসাপেন্টানোয়িক অ্যাসিড, ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড, আর থার্ড ওয়ান হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড। হার্টের অসুখ আটকানোর ক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের বিস্ময়কর ভূমিকা প্রথম আবিষ্কার হলেও এটা ছিল সবেমাত্র শুরু। চিকিৎসা বিজ্ঞানীরা পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে ওমেগা 3 উপকার লক্ষ্য করছেন। বর্তমানে বোধহয় এমন কিছু দিন যাচ্ছে না যেদিন পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বৈজ্ঞানিক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের নতুন কোনো গুণ আবিষ্কার করছে না। এই জন্যই বললাম 1970 সাল পর্যন্ত সারা পৃথিবী কেউ জানতো না, বাট আজকে এর এত গুণ সারা পৃথিবীর বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। এই সেই দিনে দেখলাম একটা রিসার্চ আর্টিকেল, সেখানে লিখছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লিঙ্ক টু ডেন্সার বোন ইন ম্যান, অস্টিওপোরোসিস, অস্টিওপেনি আটকানোর জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রভূত উপকার আছে। প্রমাণ হচ্ছে, দিনের পর দিন বহু নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ওমেগা 3 শরীরে ক্ষতিকারক প্রোস্টাগ্ল্যান্ডিন
লিউকোটাইন্স এবং থ্রম্বোক্সিনের মতো বস্তুগুলিকে তৈরি হতে দেয় না বলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়। এই প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার্স বারে বারে শুনবেন, তাহলে বুঝে যাবেন কোন পেশেন্টকে কি কি দিতে লাগবে বা আপনি সুস্থ থাকার জন্য কোন কোন প্রোডাক্টের কম্বিনেশনে আপনি থাকবেন, রাইট? যাদের হাই ব্লাড প্রেশার আছে প্রত্যেকে দিতে পারে। রক্তচালিকার ভেতর রক্তকে জমাট বাঁধতে দেয় না। আমার কি স্ট্রোক হতে পারে? ইয়েস হতে পারে, যে কোনো মানুষের হতে পারে। তাহলে যে কোনো মানুষই ওমেগা 3 খেলে স্ট্রোকের প্রবণতা কমবে। ইয়েস, রাইট। এই উত্তরগুলো আপনি নিজেই পেয়ে যাবেন। রক্তকে তরল রাখে, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের অসুখের ঝুঁকি কমায়, ধমনীর প্রদাহ কমায়, ধমনীর ভেতর প্লেক জমে সরু হয়ে যাওয়া আটকায়, আথেরোস্ক্লেরোসিস, কোলেস্টেরল জমে গিয়ে ধমনী সরু হয়ে যাচ্ছে। জীবনের প্রথম 2 বছর ব্রেন সবচেয়ে বেশি পরিমাণে ডোকোসা হেক্সানোইক অ্যাসিড জমা করে, ডিএইচএ। তার মানে কি দাঁড়ালো? একটু আগে বলছিলাম যে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়া উচিত বাবা মায়ের। প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার ওয়াইফ সাফিসিয়েন্ট পরিমাণে এই ওমেগা 3 খেতেন, ল্যাকটেটিং পিরিয়ডে আপনার ওয়াইফ যদি সাফিসিয়েন্ট পরিমাণে এই ওমেগা 3 খেতেন, তাহলে আপনার ওয়াইফের থ্রু দিয়ে আপনার বাচ্চা শরীরে ওটা ঢুকতো এবং ব্রেন তৈরিতে কাজে লাগতো। যার ব্রেনে যত বেশি ডোকোসা হেক্সানোইক অ্যাসিড আছে সেই শিশু তত বেশি ইন্টেলিজেন্ট। তারপরে যখন শিশু সলিড খাওয়া শুরু করছে তখন সে ডাইরেক্টলি খাচ্ছে। এবং এই কারণে দেখবেন আমাদের ওমেগা 3 মার্কেটে আসার পরে বাজারে একটা হেলথ ড্রিঙ্ক আছে, তারা ইয়ে করে অ্যাডভার্টাইজমেন্ট করে যে জুনিয়র হরলিক্সের মধ্যে ওমেগা 3 ডিএইচএ আছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে লক্ষ্মীদা ওরা দিচ্ছে কি করে? অ্যাডভার্টাইজমেন্টের চমকগুলো আপনাকে বুঝতে হবে। এর মধ্যে 23টা খাদ্যগুণ আছে, ওর মধ্যে এতগুলো আছে, বার গ্যাপ করে দেখাচ্ছে, রাইট? দেখবেন আপনার মানে আপনি মানে ইন্ডিয়ার ম্যাপ আপনি দেখছেন যে দিল্লি ওইখানটায়, এই পা লাগালাম এখন এই মুহূর্তে ঘুষ করে এখন দিল্লি চলে এসেছি। প্র্যাকটিক্যালি কি দিল্লিতে যাওয়া হলো? ওর বার গ্যাপের স্কেল কত? ঠিক আছে, আমি আপনাকে একটা মাটির টুকরো খাইয়ে বলতে পারি আপনাকে 5টা মিনারেল খাইছি, ইট ইজ প্রুভেন, আমি প্রুভ করে দিতে পারবো। ও তো ক্যালসিয়াম আছে, ও তো আয়রন আছে, কিন্তু মাটি কি খাবার? হ্যাঁ কি না? বা ধরুন একটা 5000 কেজি একটা চার্জ দেওয়া হচ্ছে কোনো একটা হেলথ কি বলে একটা বেবি ফুডের, সেইখানে যদি আপনারই এইখান থেকে খুলে একটা ক্যাপসুলকে ফেটিয়ে ওর সাথে মিশিয়ে দেওয়া হয়, তারপরে যদি বলা হয় যে এর মধ্যে আমি 3টে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্টে যদি বলা হয় ভুল বললো না ঠিক বললো, ঠিক বললো, আপনি আইনিতে আটকাতে পারবেন না। কিন্তু কতটা দিয়েছেন স্যার? উত্তরটা নেই। ইয়েস অর নো? এই উত্তরটা নেই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, নিউট্রিলাইটের প্রত্যেকটা প্রোডাক্টের এই যে গুণগুলোর কথা বলছি, এই যে কম্পোনেন্টগুলোর কথা বলছি, এর প্রত্যেকটা কম্পোনেন্ট লেভেল ক্লেমড। লেভেল ক্লেম এ কথাটা মানে কি? যে এই প্রোটিন পাউডার 10 গ্রাম খেলে এর মধ্যে এক্স্যাক্টলি কি কি জিনিস কতটা পাবেন লেভেলেতে কোয়ান্টিফাই করে বলা আছে। যেমন ধরুন এখানে লেখা আছে যে প্রতি 10 গ্রাম যদি আপনি খান, এর মধ্যে আইসোলিউসিন বলে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 408 মিলিগ্রাম পাবেন, প্রায় হাফ মিলিগ্রামের কাছাকাছি। লিউসিন পাবেন 696 মিলিগ্রাম। লাইসিন পাবেন 544 মিলিগ্রাম, হাফ গ্রামের বেশি প্রতি 10 গ্রামের মধ্যে। প্রত্যেকটা কম্পোনেন্ট কোয়ান্টিফাই করে লেভেলে বলা আছে। এই লেভেল ক্লেমটা কিন্তু একটা আইনের দিক আছে। যেমন ধরুন আপনি একটা জ্বর কমানো ওষুধ খেয়েছেন, প্যারাসিটামল ট্যাবলেট, গায়ে লেখা আছে ইচ ট্যাবলেট কন্টেন্ট প্যারাসিটামল আইপি 500 মিলিগ্রাম। তার মানে অ্যাজ ম্যানুফ্যাকচারার আমি গ্যারান্টি দিচ্ছি এর একটা ট্যাবলেটের মধ্যে আইপিতে যে স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে সেই স্ট্যান্ডার্ডের প্যারাসিটামল 500 মিলিগ্রাম আছে। যদি ওটা না হয়, এইটা রেগুলেট করার জন্য আপনার দেশে রেগুলেটরি বডি আছে, স্টেট ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, আপনার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি আছে, সিডিএল কলকাতাতেই আছে, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, সেখানে গভর্নমেন্ট অ্যানালিস্ট আছে, ইন্সপেক্টররা গিয়ে ওগুলো সিজ করে নিয়ে আসছে, সেইগুলো ওখানে গিয়ে অ্যানালাইসিস হচ্ছে। যদি প্রমাণ হয় যে লেভেলে যেটা দেখা হয়েছে প্র্যাকটিক্যালি সেটা নেই, তাহলে ওটা মিসব্র্যান্ডেড ড্রাগসের আইনে পড়বে, কোম্পানির তালা ঝুলবে, মালিক জেলের কারাদে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? লেভেল ক্লেমটা অত সহজ জিনিস নয়। অ্যাডভার্টাইজমেন্ট ক্লেমে অনেক ফাঁক ফোকর থাকে, যেটা আমি একটু আগে বললাম, যে একটু মিশিয়ে দিয়ে বলতে পারে ওর মধ্যে আছে, কতটা আছে ওরা তো বলছে না, কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টে কতটা আছে এটা লেভেলে ক্লেম করা আছে। এইটা ধরে আমি বলছি ইট ইজ অ্যান ওপেন চ্যালেঞ্জ টু অল অফ ইউ। আপনার এলাকার যে লোকটি বলছে এটা খাবেন এর থেকে সস্তায় ওটা পাওয়া যায়, তাকে বলবেন এই যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যে পরিমাণে আছে 10 গ্রামের মধ্যে, এই লেভেল ওয়ালা কোনো প্রোডাক্ট পৃথিবীর মার্কেট থেকে এনে দাও, এটা তো তুমি 1500 টাকা দামে আমি কিনছি, আমি আপনাকে 1.5 লক্ষ টাকা দেব।
আমি আপনাকে 1.5 লক্ষ টাকা দেবো, এই জিনিস আপনি এনে দেন পৃথিবীর মার্কেট থেকে, তাহলে আপনি অ্যান্সারটা বুঝে যাবেন। আশা করি ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে আপনার। বাজারি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ডিফারেন্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট লেভেলে ক্লেম করে বিজনেস করে। তো সেই জন্যই বলছিলাম যে গ্রোয়িং এজে পার্টিকুলারলি প্রেগনেন্ট, ল্যাকটেটিং মাদার এবং গ্রোয়িং বাচ্চাদের ক্ষেত্রে ওমেগা 3 এগেন অমৃত সমান। কোষের ভেতর অক্সিজেন পৌঁছাতে এই ওমেগা 3 সাহায্য করে। কোষের বৃদ্ধি, বিভাজন করার জন্য দরকার। হাড় শক্ত রাখে, একটু আগে যেটা বললাম, আবার রিসার্চ আর্টিকেল বেরিয়েছে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি, উদ্যম, কর্মক্ষমতা এবং অক্লান্ত কর্মশক্তি বাড়ায় এবং মাংসপেশি তৈরি করতে সাহায্য করে। ত্বক, চুল এবং নখ সুন্দর করে। বৈজ্ঞানিকরা বলছেন বার্ধক্যের অসুখগুলিও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতির কারণেই হয়। গবেষণায় দেখা গেছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওমেগা 3 গাঁটের যন্ত্রণা, ব্যথা, ফলা, লালব ভাব ইত্যাদি কমিয়ে দেয়, যার জন্য আজকে বাবা হাঁটু মানে বমি বমি ভাব, বিরক্তি, ব্রেস্ট টেন্ডারনেস ইত্যাদি, মাথা ধরা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ওমেগা 3 অভাবে হয়। ওমেগা 3 অভাবে হাঁপানি, তাহলে যে কোনো অ্যাসথমেটিক পেশেন্টকে আমরা দিতে পারি। সোরাইসিস, যাতে ঘাস হচ্ছে না, এক্সিমার মতো ক্ষত, বৈজ্ঞানিকেরা দেখছেন বেশি পরিমাণে ওমেগা 3 খেলে ক্যান্সারের প্রবণতা কমে যায়, মনের প্রফুল্লতা থাকে এবং মানসিক রোগের প্রবণতা কমে। পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3, যে কোনো ডিপ্রেস বেবিকে আপনি ওমেগা 3 আরামসে মানে দিলে এগুলো উপকার পাবেন। পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস এবং কোহন ডিজিজ আটকায়, যেটা ঘরে ঘরে ঢুকে পড়েছে, পেটে ঘা হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং কোষ্ঠতারল্য, পেটের যন্ত্রণা, বমি বমি ভাব ইত্যাদি উপসর্গগুলি ওমেগা 3 মাধ্যমে কমে যায়। গুরুত্বপূর্ণ এই ওমেগা 3 কারা এবং কিভাবে ব্যবহার করবেন? উত্তরে বলবো যারা বেঁচে আছেন তারাই। কেন? আগে উত্তরটা দিয়েছি। মাছের তেল সবাই খেতে পারে, বিশেষ করে বয়স্করা যাদের হৃদরোগের প্রবণতা বেশি। ভারতের 1/3 মানুষ নিরামিষভোজী, এনাদের অতি অবশ্যই ওমেগা 3 নেওয়া উচিত। খাবারের সাথে দৈনিক একটা নিউট্রিলাইট স্যামন ওমেগা ক্যাপসুল খেলে তা আপনার শরীরে ওমেগা 3 এবং ওমেগা 6 এর অনুপাতে সঠিক এই অনুপাত থেকে সঠিক করছে এবং সুস্বাস্থ্যের অধিকারী করে তুলছে আপনাকে। এখন প্রশ্ন হলো, কেন অ্যামের নিউট্রিলাইট স্যামন ওমেগা খাবো? মনে রাখবেন, ওমেগা 3 এই যুগান্তকারী আবিষ্কার এটিকে পৃথিবীর বাজারে প্রায় সব থেকে বেশি বিক্রির জায়গাতে তুলে এনেছে। একটু আগে বলছিলাম না, সেকেন্ড হাইয়েস্ট সেলিং কোম্পানিটা এখন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। সেই সুযোগে মানে এবং প্রচুর কোম্পানি মার্কেট করছে। কিছুদিন আগে তাপসের মাধ্যমে আমি কলকাতার একজন নামকরা ব্যারিস্টার তাপস বাবুর বাড়িতে গিয়েছিলাম, তাপস ব্যানার্জি। তারপরে এটা ওটা কথা বলতে বলতে যখন ওমেগা 3 সম্বন্ধে কথা বললাম, উনি বলেন ডক্টর ঘোষ বসুন, বলে উনি ভেতরে করে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে একটা কৌটো নিয়ে এলেন, অন্য কোম্পানি কৌটো নিয়ে এসে বলছেন, দেখুন তো এই জিনিসটা ওই জিনিস কিনা। উনি ওই হেলথ ক্লাবের সব মেম্বার টেম্বার ইত্যাদি বড় বড় ক্লাবের সাথে যাতায়াত আছে, সেখানে বড় বড় ডাক্তার ইত্যাদিরা আছে, সেই সব শুনেছেন। উনি বিদেশ থেকে আনিয়ে এনে খাচ্ছেন, বুঝতে পেরেছেন? এরকম নয় যে এরকম এমআইএ এসে আপনাকে নতুন কিছু করছে। এগুলো সব এস্টাবলিশ ঘটনা, আমরা চর্চার অভাবে জানতাম না। তো বেশি বিক্রি জায়গাতে তুলে এনেছে। সেই সুযোগ গ্রহণ করতে বহু কোম্পানি এখন ওমেগা 3 কে বাজারে নিয়ে আসছে। ভারতবর্ষের প্রায় 15টা কোম্পানি এই মুহূর্তে ওমেগা 3 মার্কেট করে। এগুলি কিন্তু সমগুণসম্পন্ন নয়, কারণ যদিও ওমেগা 3 এর সবচেয়ে বড় উৎস হলো স্যামন মাছ, এই স্যামন মাছ কিন্তু ওমেগা 3 তৈরি করতে পারে না। অ্যাকচুয়ালি ওমেগা 3 তৈরি করে আটলান্টিক ওশেনের ঠান্ডা ওই সমুদ্রের তলার জলে কিছু কিছু সামুদ্রিক উদ্ভিদ জন্মায়, মাইক্রো ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন মাধ্যমে আমি পড়েছি। এই মাইক্রো ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো তাদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই মানে স্যামন মাছগুলো ওই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে খাওয়ার ফলে ওই ওমেগা 3টা ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে শরীরে জমতে থাকে। কিভাবে এটা ধরা পড়লো? মাছের তেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই ট্রাইগ্লিসারাইড তো আছে, সেখানে ওমেগা 3 আছে, ফ্রি ফর্মে ওমেগা 3 আছে, ফ্রি ফর্মে ওমেগা 3 আছে। তাহলে ফ্রি ফর্মে কোথা থেকে এলো? এই প্রশ্নে একটা গল্প মনে পড়ে যাচ্ছে। একবার একজন ফরেন্সিক ল্যাবরেটরি সায়েন্টিস্ট আমার কাছে এসেছিলেন যে ডক্টর ঘোষ, মাইক্রো অ্যামাউন্টে মানে একদম মিলিগ্রাম লেভেলের অ্যালকোহল এস্টিমেশন করবো কি করে? আপনাদের ফার্মাকোপে ইত্যাদি অনেক ঘেঁটে দেখেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। ওই 15% 20% অ্যালকোহল থাকলে তবে এস্টিমেট করা যায়।
এটা ওটা গল্প টল্প করতে করতে আমি জানলাম যে ব্যাপারটা কি বলুন, একটা চ্যালেঞ্জ আমাদের আছে যেটা আমরা আনসলভড হয়ে যায় অনেক সময়। সেটা ধরুন একটা লোক রাত্রিবেলা মানে বাসে চাপা পড়েছে, পরে লাস্টে যখন তুলে নিয়ে আসছি গা থেকে মদের গন্ধ বেরোচ্ছে। এটা দুটো কারণ হতে পারে, লোকটা ড্রাঙ্ক অবস্থায় হাঁটছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে, আর একটা কারণ হতে পারে ওকে মার্ডার করা হয়েছে, করে ওর গায়ে মদ ঢেলে দেওয়া হয়েছে। তো তখন যদি আমরা বডি ফ্লুইডের মধ্যে যদি মদ পাই তাহলে লোকটা ড্রাঙ্ক করেছিল। যদি বডি ফ্লুইডে মদ না থাকে একদম 100% শিওর যে লোকটাকে মার্ডার করে মদ ঢালা হয়েছে। মদ যেহেতু ঢালা হয়েছে তাহলে মার্ডার করা হয়েছে, ঠিক আছে। তো ওটা নিয়ে আমি প্রচুর মানে রিসার্চ করেছিলাম এবং আমার রিসার্চ আলটিমেটলি দুখানা ওটার উপরে রিসার্চ পেপার পাবলিশড হয়, খুব ভালো কোয়ালিটি কাজ হয়েছিল। তো ওই মানে উত্তরটা হচ্ছে যে ফ্রি অ্যালকোহল ব্লাডে যখন গেছে তার মানে ওটা খেয়েছে, শোষণ হয়ে তবে তো ব্লাডে ঢুকেছে। ফ্রি ওমেগা 3 যেহেতু ওর ব্লাডে পাওয়া যাচ্ছে তার মানে এমন কিছু খাচ্ছে সেখানে ওমেগা 3 আছে, সেখান থেকে আবিষ্কার হলো। এইটা জানার পরে দেখা গেল যে ওই আটলান্টিক ওশেন বা অন্যান্য ওশেনের ঠান্ডা জলে যে মাছ আছে তাদের শরীরে সত্যি সত্যি ওমেগা 3 আছে। এরপর বিপদটা কোথায় না, ওই মাছকে ডাইরেক্ট তুলে নিয়ে এসে ওয়াইল্ড ফিশগুলোকে যখন তুলে নিয়ে আসে ও তো শুধু ওইটা খাচ্ছে তা না, আরো অনেক কিছু খেয়ে বেড়াচ্ছে। সেখানে তাদের ওই তেলের মধ্যে প্রচুর পরিমাণেতে হেভি মেটাল মিশে আছে, পার্টিকুলারলি মার্কারি হাই পার্সেন্টেজে মিশে আছে, মার্কারি। তো তার ফলে ইউজ করা যাবে না, ওটা ওর মধ্যে বিষও মিশে আছে, অমৃতও মিশে আছে, বিষও মিশে আছে একসাথে। তো তখন আমি কি করলো, আটলান্টিক ওশেনের এই পুরো জায়গাটা কিনে নিয়ে ওখানেতে খাঁচা ডুবিয়ে কালচার স্যামন ফিশ মাছগুলোকে ওই সমুদ্রের ভেতরে একটা গন্ডির মধ্যে রেখে চাষ করে যখন ওরা ম্যাচিওর করলো, যখন ওদের শরীরে সাফিসিয়েন্ট পরিমাণেতে এই স্যামন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জমলো, ওই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা তখন মাছগুলোকে তুলে নিয়ে এসে ওর থেকে নির্যাস করে বের করে ওইগুলোকে জীবাণুমুক্ত করে অ্যাসেপ্টিক এরিয়াতে, জীবাণুমুক্ত এরিয়াতে ওটাকে ফিলিং করছে, প্যাকিং করে ফিল করা হচ্ছে অক্সিজেন বাতাসের অ্যাবসেন্সে, লিকুইড নাইট্রোজেন মিডিয়াতে। কারণ বাতাসে আবার তেল কিন্তু নষ্ট হয়ে যায়, র্যানসিটিফাইড হয়ে যায়। আপনারা জানেন নারকেল তেল একটু পুরনো হয়ে গেলে গন্ধ ছেড়ে যায় না, কেন কার্যকারিতা হারাবে। দেখবেন ওই জন্য স্যামন মাছের তেল দেখবেন আপনি মানে 6 মাসের পরেও এটা ক্যাপসুলটা ফাটাবেন, ফাটিয়ে গন্ধ শুকে দেখবেন একদম কাঁচা মাছের তেল। ওই জন্য দেখবেন খাওয়ার সময় যদি খাওয়ার 5-10 মিনিট পরে একটু ঠেকুর উঠে ওই মাছের তেলের গন্ধ পাবেন আপনি। ওই জন্য এটা চিবিয়ে খেতে বা কোনো খাদ্যের সাথে মিশিয়ে খেতে না বলি, দিলেই খেতে লাগে, কারণ ওই মাছের তেলের গন্ধটা ভালো লাগবে না আপনার। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে আপনার স্যামন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, আনপ্যারালাল, হ্যাঁ, এগেন ফাউন্ডেশন প্রোডাক্ট প্রত্যেকে খেতে পারে। কি এক্সাইটেড? ভেরি গুড, ফ্যান্টাস্টিক। এই যে ফাইবার, এই ফাইবার এমন একটা জিনিস যে আপনি যতটা খাবেন ততটাই পায়খানার সাথে বেরিয়ে যাবে, তাহলে পুরো টাকাটা আলটিমেটলি আপনি আপনাকে কিন্তু সুস্বাস্থ্য দিয়ে যাবে। এ অসাধারণ জিনিস, এ মানে মানে ভাষাতে প্রকাশ করা যাবে না। আমি ইনফ্যাক্ট এক্সাইটেড হয়ে ফাইবার সম্বন্ধে একটু লিখে নিয়ে এসেছি আপনাদের কাছে। এটি একটি ফাউন্ডেশন প্রোডাক্ট। আবার মনে করে দিচ্ছি, ফাউন্ডেশন প্রোডাক্ট মানে কি? প্রত্যেকে প্রতিদিন খেতে, অর্থাৎ প্রতিটি মানুষের প্রতিদিন দরকার। আজ ভারতের ঘরে ঘরে কোলন ক্যান্সার, আলসারেটিভ কোলাইটিস মানে যেটা কোলনে ঘা, ক্রোহনস ডিজিজ, ক্ষুদ্রান্ত বৃহদান্তে ঘা। একটু আগে 1 কোটিটার গল্প বলছিলাম মীরাদিরে, যে কোলনে ক্যান্সার, ওই কারণ। হার্টের অসুখ, ডায়াবেটিস, পাইলস, ফিস্চুলা ইত্যাদির প্রকোপ। আমরা সত্যি ভাগ্যবান যে এসবের মোকাবিলার জন্য এটা একটা অসাধারণ প্রোডাক্ট আমাদের হাতে এসে গেছে। 2002-এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে অসুখের 10টা মেইন রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম 5টা হলো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেসার যেটা আমরা বলি। সেকেন্ড হচ্ছে হাই কোলেস্টেরল। থার্ড হচ্ছে মোটা হয়ে যাওয়া, ওবেসিটি। ফোর্থ হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এক্সারসাইজ রেগুলার করেন কতজন প্রতিদিন? হাত তুলুন তো। প্রতিদিন 500 জনের মধ্যে 6টা হাত উঠেছে। থ্যাংক ইউ যারা হাত তুলেছেন। আচ্ছা, ফল ও শাকসবজি জাত ডায়েটারি ফাইবার কম খাওয়া, ইনসাফিসিয়েন্ট কনজাম্পশন অফ ডায়েটারি ফাইবার। WHO-র পরামর্শ হলো প্রতিদিন কমপক্ষে 25 গ্রাম ফাইবার খাওয়া উচিত। আমেরিকার জাতীয় ক্যান্সার সংস্থা ইউএস ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বলছে যে কমপক্ষে প্রতিদিন 20 থেকে 30 গ্রাম ফাইবার খাওয়া উচিত। ফাইবার মানে এই জামা কাপড়ে ফাইবার নয় কিন্তু। তো যাই হোক, ইউএস ইনস্টিটিউট অফ মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন 28 গ্রাম ফাইবার 2000 ক্যালোরি খাবারের সাথে খাওয়া উচিত। ইউ আর হোয়াট ইউ ইট।
আমরা বারে বারে এই কথাটা বলি, অর্থাৎ আপনার শারীরিক অবস্থা আপনার বিগত দিনের খাদ্যেরই প্রতিফলন। আদর্শ স্বাস্থ্য যে 4টি বিষয়ের উপর নির্ভরশীল তা হলো উপযুক্ত পুষ্টি, প্রপার নিউট্রিশন দরকার, এছাড়া আদর্শ স্বাস্থ্য আপনি পাবেন না। রেগুলার এক্সারসাইজ দরকার, যারা করেন না দয়া করে করবেন, এটা আপনাকে ফিট রাখবে, পার্টিকুলারলি বার্ধক্য বয়সে যখন আপনার বডি আনফিট জায়গায় চলে যাবে তখন আর কিছু করার থাকবে না। রেগুলার অ্যাডিকুয়েট রেস্ট দরকার হয়, আর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এই বিজনেস যেটা আপনাকে দিতে মানে 100% হেল্প করবে। এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড এই এনভায়রনমেন্টে খুব তাড়াতাড়ি আপনি প্রসেস করতে পারবেন। যে সোসাইটিতে আমরা বড় হয়েছি সেখানে আমাদেরকে মেন্টালি ব্রোকেন করে দিয়েছিল আনফর্চুনেটলি, তার অনেক উদাহরণ আপনি এখানে থাকতে থাকতেই বুঝতে পারবেন। এই উপযুক্ত পুষ্টি শুধু ভালো ভালো পুষ্টিকর খাবার খেলে হবে না, এটি সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রের স্বাস্থ্যের ওপরে। আপনি যা খাচ্ছেন সেটা ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাবজর্বেবল ফর্মে কনভার্টেড হবে কিনা, হওয়ার পরে শোষিত হবে কিনা, এটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের হেলথের উপর নির্ভর করে। আবার ডাইজেস্টিভ সিস্টেমের হেলথকে কন্ট্রোল করছে আপনার এই ফাইবার। তার আসল কন্ট্রোলটা কোথায় বুঝতে পেরেছেন? বোঝা গেছে ব্যাপারটা? খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ সুস্থ পৌষ্টিকতন্ত্রের উপর নির্ভরশীল। হেলদি ডাইজেস্টিভ সিস্টেম হেল্পস গ্রেটার অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস ফ্রম দ্য গাট। ওয়েস্ট মেটেরিয়াল বা বর্জ্য পদার্থের সম্পূর্ণ নিষ্ক্রমণ ও সুস্থ পৌষ্টিকতন্ত্রের উপর নির্ভরশীল। আপনার ত্বক, চুল ইত্যাদি স্বাস্থ্য পরোক্ষভাবে ডাইজেস্টিভ হেলথের উপর নির্ভরশীল। অপরদিকে আনহেলদি ডাইজেস্টিভ সিস্টেম আপনার ডিসকমফোর্ট, ক্লান্তি, ত্বকের অসুখ, খিটখিটে মেজাজ, মুখের গন্ডগোল, এই মেছেতে হাবি যাবে বলে পেটের গন্ডগোল থেকে সব হচ্ছে, ডাক্তাররা অ্যাজ এ হোল বলে, ডোনট, ফুসকুড়ি ইত্যাদি হচ্ছে। ক্ষুদ্রান্তে এবং বৃহদন্তে ঘা, কনস্টিপেশন, পাইলস, ফিস্চুলা ইত্যাদি সবই মানে নানা রকম প্রবলেম। এবং পৌষ্টিকতন্ত্রের কোনো না কোনো জায়গায় ঘা এবং ক্যান্সারের জন্য দায়ী। আগে আমরা গ্যাস্ট্রিক আলসার শুনতাম, এখন তো এখান থেকে এই তলা পর্যন্ত ঘায়ের সব জায়গায় ঘা হচ্ছে, বাকি কোথাও নেই। আবার ডাইজেস্টিভ হেলথ বা পৌষ্টিকতন্ত্রের স্বাস্থ্য সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার খাদ্যে ফাইবার কতখানি আছে তার ওপর। এখন প্রশ্ন হলো, এই ডায়েটারি ফাইবার কি জিনিস? ফুড কার্বোহাইড্রেট নট ডাইজেস্টেড নর অ্যাবজর্ব, হজমও হয় না, শোষণও হয় না, অ্যান্ড হুইচ কন্ট্রিবিউট টু পজিটিভ ফিজিওলজিক্যাল ফাংশন ইন দ্য বডি। তবুও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য রক্ষা করতে হেল্প করে। এ অদ্ভুত ব্যাপার। অর্থাৎ খাদ্যের কিছু জিনিস যেটা হজম হয় না, শোষণ হয় না, এমন কিছু কার্বোহাইড্রেট, ওই বায়োলজিতে পড়েছিলেন না রাফেজ, এই ফাইবার আবার দু ধরনের, জলে অদ্রবণীয়, উদাহরণস্বরূপ কিছু সেলুলোজ যৌগ, ইসবগুলের ভুসি ইত্যাদি, গোটা দানাশস্য, ভুসি, বাদামি চাল, বীজ, বিনস, গাজর, শাক ও সবজির খোসা থেকে আমরা অদ্রবণীয় ফাইবার পেয়ে থাকি। এই ফাইবার জল শোষণ করে আয়তনে বাড়ে এবং তুলনামূলকভাবে নরম স্টুল হতে সাহায্য করে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রসেসড ফুড, গম গোটা খায় নাকি ভাঙিয়ে নিয়ে এসে চেলে খোসা বাদ দিয়ে খায়? হ্যাঁ, এই ঘরে কেউ আছেন লাউ কুমড়ো খোসা না ছাড়িয়ে খান? খোসা না ছাড়িয়ে? একটা মাত্র হাত উঠেছে। একটু চর্চা আছে তার মানে আপনার, কিন্তু সবাই আমরা খোসা ছাড়িয়ে খাচ্ছি। ওকে, এগুলো মানে বাস্তব ঘটনা, মানে অস্বীকার করার কোনো উপায় নেই। তাই আমাদের ওই ফাইবার মানে খাবারের মাধ্যমে ফাইবার পাওয়ার এটা মানে কমে গেছে আর কি। তো সেই জায়গায় আমরা কি করছি, ইসবগুলের ভুসি বা ওই জাতীয় কিছু প্রোডাক্ট খেয়ে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করতাম। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, ইসবগুলের ভুসি দীর্ঘ খাওয়া অত্যন্ত বিপজ্জনক। আজকে বাজারেতে আপনি দেখবেন মিউসিবেল জাতীয় প্রচুর প্রোডাক্ট ওষুধের দোকানে ছেয়ে আছে, বিভিন্ন ব্র্যান্ডের ইসবগুলের ভুসি আছে। এইগুলো কিন্তু নন অ্যাবজর্বেবল, নন ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট। আমার শরীরেতে হেমিসেলুলোজ নেই। গরু যেমন ওই সেলুলোজ খড় টড় খেয়ে হজম করতে পারে, আমার শরীরে সেই সেলুলোজ ভাঙার এনজাইম নেই বলে শরীরের মধ্যে ওটা ফ্র্যাগমেন্টেড হয়ে ছোট ছোট পার্টে গ্লুকোজ, যেমন কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়, এটা হতে পারে না, ওটা ওই ফর্মেই থাকে এবং ও জল শোষণ করে থকথকে জেলির মতো হয়। ওই পুরো জেলিটা পুরো আস্তে 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 নিচের দিকে চাপ সৃষ্টি নামতে থাকে, স্টুল পরিষ্কার হচ্ছে। কিন্তু এই জেলিটা প্যারালালি, এটা শুনে রাখুন, হয়তো আজকেই প্রথম শুনবেন, আপনি আপনার লাইফ রক্ষা করতে পারবেন। কারণ প্রচুর বাড়িতে প্র্যাকটিস আছে মাসের পর মাস এই প্রোডাক্টগুলো খেতে। কারণ যত আপনি একটা লোককে দেখাতে পারবেন না মাসের পর মাস এই ইসবগুলোর ভুসি জাতীয় প্রোডাক্টগুলোকে খাচ্ছে আর গুড হেলথ মেনটেন করছে, নেভার।
দিনে দিনে দেখবেন তার শরীর আস্তে 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 আরও নানা অপুষ্টির উপসর্গ প্রমিনেন্ট হয়ে উঠছে। তার কারণটা হচ্ছে এই জেলিগুলোর মধ্যে খাবারের অনুখাদ্যের পরিমাণ এমনিতেই কমে গেছে। আগে দেখলেন ইনঅর্গানিক ফার্মিং ইত্যাদির কারণে যেটুকু ছিল সেইটুকু আবার ফ্যাট সলিউবল ভিটামিন ট্রেস এলিমেন্টগুলো ওই জেলির মধ্যে ঢুকে গেছে, সেইগুলো আপনার স্টুলের সাথে বেরিয়ে চলে গেল। এই কারণে ধীরে ধীরে আরও আপনি খুব তাড়াতাড়ি বিভিন্ন অসুখ বিসুখের সম্মুখীন হতে চলেছেন। বোঝা গেল? আবার এর থেকে উপায় কি, অ্যালোপ্যাথিক কোম্পানিগুলো কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন বের করে দিল। ক্লিমাফিন এর নাম কেউ শুনেছেন এই ঘরে? হ্যাঁ, সবাই অনেক হ্যাঁ উঠছে। পার্টিকুলারলি প্রেগনেন্সি পিরিয়ডে বোতল শেষ করেছেন, এক বোতল নিয়ে 3 দিনে শেষ করে দিয়েছেন, হ্যাঁ কি না? অল প্রেগনেন্ট ওমেন কনস্টিপেশন প্রন, কনস্টিপেশন হতে বাধ্য, ফিজিওলজিক্যাল কারণেই হয়। কিন্তু কি আছে ওর মধ্যে? এগেইন ওই নন অ্যাবজর্বেবল ম্যাগনেসিয়াম কম্পাউন্ড, এগেইন ট্রেস এলিমেন্ট ঘাটতি করিয়ে দেয়। শুনবেন আর কি আছে? ক্লিমাফিন এর লেভেলটা আজকে গিয়ে পড়বেন ওষুধ দোকান থেকে কিনে নিয়ে, দেখবেন ওর মধ্যে লিকুইড প্যারাফিন আছে, এলএলপি, মোম দাদা, মোম। হাইড্রোকার্বন আছে, সেই হাইড্রোকার্বনকে ফ্র্যাকশনেশন করলে যেগুলো মলিকুলার ওয়েট চেইন লেন্থ বেশি সেগুলো হার্ড প্যারাফিন আকারে বেরিয়ে আসে, মোমবাতি তৈরি হয়। তার নিচের যেগুলো ছোট ভাই চেইন লেন্থ তুলনামূলকভাবে একটু কম, সেগুলো রুম টেম্পারেচারে সফট অবস্থায় থাকে, ভেজলিন, গ্রিজ। তার নিচে যেগুলো আছে সেগুলো লিকুইড তেলের মতো থাকে। সেটা আবার ফ্র্যাকশনেশন করে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি, একটা হচ্ছে হেভি লিকুইড প্যারাফিন, একটা হচ্ছে লাইট লিকুইড প্যারাফিন। ওই লাইট লিকুইড প্যারাফিন ওই ক্লিমাফিন এফ এর মধ্যে মেশানো আছে, মানে নিজেই ঢকঢক করে ক্যান্সারের বিষ খাচ্ছেন, হ্যাঁ, মোম খাচ্ছেন, রাইট? এবার এইগুলোর পরিবর্তে আপনার হাতে এসেছে সলিউবল ফাইবার, 100% সলিউবল। আজকে যারা প্রথম শুনছেন, বাড়িতে গিয়ে ভেতরে একটা স্কুপ আছে, 1 স্কুপ করে খেতে লাগে, 1 গ্লাস বড় জলে 1 স্কুপ দিয়ে চামচে করে নাড়াবেন 1 মিনিট, তারপরে আপনি আপনার মিসেসকে ডেকে নিয়ে আসবেন, তারপরে বা মিসেস করলে হাজবেন্ডকে ডেকে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন দেখো তো এটার মধ্যে কিছু মেশানো হয়েছে কিনা। আপনি দেখতেই পাবেন না, এমনকি খাওয়ার পরেও আপনার মিসেস যদি মিশিয়ে আপনাকে খাওয়ায় আপনি জানতেও পারবেন না ওর মধ্যে এটা মেশানো হয়ে গেছে। 100% সলিউবল ফাইবার। ওই বিষ খাবেন নাকি এটা খাবেন? হ্যালো, হ্যাঁ? আর যদি না খান, সারা জীবন যা সঞ্চয় করেছেন শেষ বয়সে কেমোথেরাপিতে চলে যাবে। হ্যাঁ, আজকে ঘরে ঘরে কোলন ক্যান্সার, আলসারেটিভ কোলাইটিস, ফ্যাক্ট এটা। আমার এক ছাত্র, ব্রাইট স্টুডেন্ট, আমার কাছে ডক্টরেট করছিল, একটু মাঝে মধ্যে এইসব প্রোডাক্ট নিয়ে নাক ছিটকাতো, নাক এমনি না, এগুলোর ইউটিলিটি স্বীকার করতো, কিন্তু বলতো যে স্যার আপনার মতো ট্যালেন্টেড সায়েন্টিস্ট আপনাদেরকে না এরকম এই কোম্পানিগুলো টেনে নিচ্ছে ইত্যাদি। ও একটু একটু তাত্ত্বিক টাইপের ছিল আর কি। তো ইসাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে বাবা সার্ভিস করতো, বাবার একমাত্র সন্তান, বাড়িতে টাকা পয়সা ভালোই আছে, কারণ গান অ্যান্ড সেল ফ্যাক্টরি খুবই ভালো, মানে স্যালারি খুবই ভালো। আনফর্চুনেটলি ওয়ান ফাইন মর্নিং বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললো ওই পুরো পেট জুড়ে ছোট ছোট ঘা হয়েছে, সেখান থেকে মাইক্রো ব্লিডিং হচ্ছে। আমরিতে অ্যাডমিশন ছিল, মাসখানেক ধরে ট্রিটমেন্ট চললো, বাড়ির সমস্ত ওই ব্যাংক ব্যালেন্স ধসে গেল, লিকুইড লক্ষ লক্ষ ক্যাশ ধসে গেল। 1-1.5 মাস ভালো থাকলো, আবার রিল্যাপস করলো, অল ফিক্সড ডিপোজিট পিএফ ধসে গেল, আবার রিল্যাপস করলো, মায়ের কানের দুলটা পর্যন্ত খুলে বিক্রি করতে হলো। তারপর আমি খবর পেয়েছি, আমি বলে তোমার বাবা আবার অসুস্থ, এখন কেমন আছেন? স্যার আর কেমন আছে আলোচনা করে কি লাভ, আমার আর 2 দিন পরমায়ু আছে বাবা। কেন ডাক্তার এরকম কিছু বলেছে? মানে না, সেরকম নয়, প্র্যাকটিক্যালি স্যার বিশ্বাস করুন, ওই যেটুকু মানে মাথা গোজার যে বাড়িটুকু আছে ওইটুকু ছাড়া পৃথিবীতে আর আমাদের 1 নয়া পয়সা নেই। আর কাছে এই মুহূর্তে যেটুকু টাকা আছে আর 2 দিন আমরির বিল মেটাতে পারবো, তারপরে বাবাকে বিনা চিকিৎসায় ফেলে রাখতে হবে। ইউ গট মাই পয়েন্ট? সারা জীবনের সঞ্চয়, দম্ভ সব শেষ। কিন্তু যদি এই প্রোডাক্টের কাভারে থাকতেন, অ্যাটলিস্ট এই চ্যালেঞ্জটা আসতো না। মানুষ কত অসহায় দেখুন, সেই অসহায় পয়েন্টগুলোতে আপনার সমাধান করছে এখানে। এর জন্য গর্ববোধ ডেফিনেটলি হওয়া উচিত, তাই না? তো যাই হোক, ফিরে আসছি আবার এই প্রোডাক্টের গুণাবলীতে। জলে দ্রবণীয় ফাইবার, যেগুলো সলিউবল ফাইবার, যা আমরা ফল, বিশেষ করে সাইট্রাস বা লেবু জাতীয় ফল, আপেল ইত্যাদি এবং কিছু দানাশস্য যেমন ওট, বার্লি ইত্যাদির মধ্য থেকে পেয়ে থাকি। দিস ইজ এক্সট্রিমলি বেনিফিশিয়াল টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক। দ্রবীভূত ফাইবার খাদ্যের অপ্রয়োজনীয় ফ্যাট জাতীয় বস্তুকে অন্ত্রে আটকে রেখে স্টুলের সাথে বের করে দেয় এবং এছাড়া কোলেস্টেরলের উপর নিয়ন্ত্রণ আছে, শোষণে বাধা দেয়। এটা জলে দ্রবণীয় ফাইবার, অথচ এটা যখন আপনি খাচ্ছেন এই পৌষ্টিকতন্ত্রের ভেতরে যে অপ্রয়োজনীয় ফ্যাটগুলো আছে ওগুলোকে আর রক্তে ঢুকতে দেয় না।
প্রচুর অপ্রয়োজনীয় ফ্যাট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি খেয়েছেন, এমনকি একটা দেখবে শাকসবজির পাতাকে একটা শাকের পাতাকে এরকম ভাবে একটু মুড়লে বা ঘষলে, বা একটা দেখবেন একটা ঝিঙেকে একটু ঘষলে বাইরে একটু ওয়াক্সি একটা লেয়ার থাকে না, ওগুলো তো ইটস নট গুড ফর হেলথ, ওগুলো তো ব্যাড ফর হেলথ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর চাপ সৃষ্টি করবে। ওই জাতীয় জিনিসগুলোকে পায়খানার সাথে বের করে দিতে হেল্প করছে। এই জন্য এই সলিবল ফাইবার মানে ইনডাইরেক্টলি হার্টের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো, এই জন্য অল হার্ট পেশেন্টের ক্ষেত্রে অমৃত সমান। আবার এই সলিবল ফাইবারের প্রভাবে দেখবেন বলে না যে গ্লুকোজ দেখবেন বলে 100 গ্রাম গ্লুকোজ খাইয়ে দিয়ে তারপরে ব্লাডে টেস্ট করা হচ্ছে, মানে আমরা যখনই একসাথে আমরা তো এরকম একটু একটু করে খাচ্ছি না, দোফাই দোফাই একসাথে এতক্ষণ ভাত খেয়েছি, এবার যখনই আপনি ওই কার্বোহাইড্রেট বেশি খেলেন একসাথে রক্তে 60 ভোল্টেজের মতো গ্লুকোজ লেভেল ঢুকে গেল, হাই লেভেলে চলে যাচ্ছে গ্লুকোজ লেভেল, ওটা খুব ডেঞ্জারাস, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে একদম মানে তাড়াতাড়ি মৃত্যু ডেকে নিয়ে আসছে, তাই তো। ডায়াবেটিস সমস্ত অসুখের কারণ হয় ইনডাইরেক্টলি। তো এই সলিবল ফাইবারের প্রভাবে অ্যাকচুয়ালি খাদ্য থেকে ব্লাডে গ্লুকোজের যোগানটা রিটার্ডেড হয়, স্লো হয় প্রসেসটা, সেই জন্য হু করে 60 ভোল্টেজের মতো যে ব্লাড গ্লুকোজ লেভেলটা, ধরুন আমি কথা বলছি যে এইটা হচ্ছে আপনার নর্মাল গ্লুকোজ লেভেল, যখনই আপনি ডায়াবেটিস যখন খাদ্যটা খাচ্ছে পুরো ওই 60 ভোল্টের মধ্যে উপরে উঠে গেছে, পিকে চলে গেছে হায়ার, মানে গ্লুকোজ লেভেল কনসেন্ট্রেশন, এটা যদি কনসেন্ট্রেশন অ্যাক্সিস হয় টাইমের রেসপেক্টে এই গ্লুকোজ লেভেলটা একদম উপরে চলে গেছে, 400 450 লেভেলে চলে গেছে, তারপর আবার কমে আসছে, আবার খাবার খেলো আবার ওভারশুট করলো। কিন্তু এই সলিবল ফাইবার সাথে থাকলে তার গ্লুকোজ লেভেলটা বাড়বে, বেড়ে হয়তো এই লেভেলে যাচ্ছে, এই লেভেলে থাকছে, এই হায়ার কনসেন্ট্রেশনে ঢুকছে না, মানে এই ওভারশুটটা করছে না আর কি, বোঝা গেল ব্যাপারটা, তার মানে ওই থ্রেশহোল্ডটা আসছে না কখনো। তো সেই জন্যই এটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মানে জীবনদায়ী, এবং শরীরে একটা পরিতৃপ্ত ভাব আনে, পেট ভরা একটা অনুভবের কারণে আপনার যারা ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে আছেন তাদেরকে খুব হেল্প করে, পৌষ্টিকতন্ত্রের স্বাস্থ্যের জন্য দায়ী, প্রমোট হেলদি বায়োল রেগুলেশন, রেগুলার স্টুল ক্লিয়ারে খুব হেল্প হয়, পৌষ্টিকতন্ত্র থেকে ক্ষতিকারক পদার্থ বের করে নেয়। হয়তো বা আপনি 1 মাস আগে যে একটা চিকেনের টুকরো খেয়েছিলেন সেটা হয়তো ইন্টেস্টাইনের ওই যে ভিলি যে ফিঙ্গার লাইক যে প্রজেকশনগুলো আছে তার মধ্যে কোথাও একটা টুকরো আটকে থেকে সেখানে পচে সেখানে প্রচুর জীবাণু তৈরি করছে, দুর্গন্ধ তৈরি করছে ইত্যাদি ইত্যাদি, ওগুলো তো আনহেলদি জিনিস। কিন্তু এই ডায়েটারি ফাইবারের প্রভাবে ওই সমস্ত বিষাক্ত জিনিস রেগুলার বেসিসে ক্লিন হয়ে যাচ্ছে। পৌষ্টিকতন্ত্রে বন্ধু জীবাণুর মাত্রা বাড়ায় এবং শত্রু জীবাণুর সংখ্যা কমিয়ে ফেলে। আমেরিকান ডায়েটারি সংস্থা গবেষণায় দেখেছেন যারা খাদ্যের মাধ্যমে কম ডায়েটারি ফাইবার খান তারা বিভিন্ন রকমের ক্রনিক অসুখে আক্রান্ত হয়ে পড়েন আস্তে আস্তে। আমাদের এই দ্রবণীয় ফাইবারের মধ্যে 3 রকমের অতি নিরাপদ প্রাকৃতিক ন্যাচারাল ফাইবার আছে, যেমন ইনিউলিন আছে, চিকরি মূল থেকে ওরা বের করে, ম্যালটোডেক্সট্রিন আছে, আর পার্সিয়ালি হাইড্রোলাইজড গুয়ার গাম। অত ডিটেলস কম্পোজিশন না জানলেও চলবে। কিভাবে খাবেন না, 1 স্কুপ পাউডার মানে 4.5 গ্রাম 350 ml জলে, বা তার জলের অ্যামাউন্ট যত খুশি নিতে পারেন, কোনো আপত্তি নেই, যেন বড় 1 গ্লাস জল হয়, গুলে নেন, দেখবেন একটি বর্ণহীন স্বাদহীন জলীয় দ্রবণ তৈরি হয়ে গেল। এটি শরবত খাওয়ার মতোই খেয়ে নিন। জল ছাড়া ফলের রসও মেশানো যায়। প্রতিদিন রাত্রে খাবারের সময় খাবেন, আফটার মিল, মূল খাবারের পরে পরে, মানে রাতের সবশেষ খাবার হবে ডায়েটারি ফাইবার। বাইরে কে কি বলছে, ডাক্তার কে কি বলছে, এগুলো শোনার দরকার নেই। ডায়েটারি ফাইবার রাতের সবশেষ খাবার হবে, সাথে যত পারবেন জল খাবেন, কোনো আপত্তি নেই। প্রথমে 4.5 গ্রামে ভালো কাজ হয়, তারপরে আস্তে আস্তে মাত্রাটা বাড়িয়ে 9 গ্রাম বা 2 স্কুপ করে নিতে পারবেন। আবার মনে করিয়ে দিই যে এটি একটি ফাউন্ডেশন প্রোডাক্ট, তাই প্রতিটি মানুষ প্রতিদিন খাবেন, তবে 12 বছরের নিচে শিশু ইত্যাদির ক্ষেত্রে যেহেতু টেস্টেড নেই সেই জন্য লেবেলে কথাটা লেখা আছে। বাট যে শিশুদের কনস্টিপেশন আছে, কেমিক্যাল বা বিষ দিয়ে তার স্টুল ক্লিয়ার করার থেকে ন্যাচারাল ফাইবার দিয়ে তার স্টুল ক্লিয়ার করা 100% সেফ, 100% সেফ। ওই ক্রিমাফিন এর জাতীয় বিষাক্ত কেমিক্যালগুলোকে খাইয়ে একটা প্রেগনেন্ট লেডির স্টুল ক্লিয়ার করার থেকে আমার ফাইবার দিয়ে স্টুল ক্লিয়ার করা 100% সেফ। কিন্তু আইন যেহেতু আছে তাই প্রেগনেন্ট অ্যান্ড বিলো 12 ইয়ার্স চাইল্ডের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হয়। যদি ডাক্তার অ্যান্টি পরামর্শ দেন, আপনি আপনার নিজের সুরক্ষার জন্য ওইগুলোকে অ্যাভয়েড করে এইটাকে জীবনের সঙ্গী করবেন। যদি এটা বিশ্বাস না হয়, আমার সমস্ত, যদি এটা ভুল প্রমাণ করেন তাহলে আমার সমস্ত ফার্মাসিউটিক্যাল ডিগ্রিগুলো বলো না, ফার্স্ট ক্লাস অল ইন্ডিয়া টপার ডেনে ছিঁড়ে ফেলে দেবো। বোঝা গেছে ব্যাপারটা? মানে দেখেছি একজন প্রেগনেন্ট ওমেন, সে খাওয়া বন্ধ করে দিয়েছে, মানে এমন তার কনস্টিপেশন, মানে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। ওকে, তারপরে আমি তার হাজব্যান্ডকে বললাম যে স্যাম, আমি কিন্তু এই লাইনে পড়াশোনা করেছি ভাই, এবং এরকম মানে ইউনিভার্সিটির হায়েস্ট ডিগ্রি আমার ব্যাগে আছে, এবং পড়াশোনাটা একটু অন্তত করেছি, কারণ আমি তো র্যাঙ্ক করেছি।
ওকে, তো বলার পরে তারপর থেকে শুরু করলো। তারপর থেকে তো মানে আস্তে 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 এখন বিউটিফুল একটা বেবি হয়েছে, হ্যাপি। তো এই গেল আপনার ফাউন্ডেশন, অ্যানাদার ফাউন্ডেশন প্রোডাক্ট আপনার নিউট্রিলাইট ফাইবার। অ্যান্ড আরেকটা ফাউন্ডেশন প্রোডাক্ট হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কনসেন্ট্রেট। এই লক্ষ্মীদের কী সব বলছো বলো তো, ফ্রুটস ভেজিটেবল আমি তো সাফিসিয়েন্ট খাই, রাইট? কিন্তু আমি জাস্ট একটু সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে একটু কয়েকটা ডাটা বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ পার আপনার দরকার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, জল, ফাইটোফ্যাক্টর, প্ল্যান্ট কম্পাউন্ডস, পরীক্ষিত সত্য, টাইম টেস্টেড। এই ফাইটোফ্যাক্টর, প্ল্যান্ট কম্পাউন্ড কনসেন্ট্রেটই আসছে আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের মধ্য দিয়ে, ঠিক আছে? এখানে একটা ঘটনা বলছি দেখুন। অ্যাজ পার USDA, ইউনাইটেড স্টেটস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2005, one should eat at least 9 serving of fruits and vegetables per day to get the adequate quantity of phytonutrient. আপনার প্রতিদিন যে পরিমাণ ফাইটো উদ্ভিদজাত নিউট্রিয়েন্ট অনুখাদ্য দরকার হয়, সেইটা পেতে গেলে আপনাকে প্রতিদিন 9 সার্ভিং, মানে ভর্তি যেমন ভাত খান সেটা 9 বার ওই বিভিন্ন কালারের ফ্রুটস ভেজিটেবল খেতে হবে, যেগুলো অর্গ্যানিক ফার্ম থেকে অসহায় এবং তাজা সদ্য গাছ থেকে তোলা হয়েছে। কেউ আছেন এই ঘরে খান? আপনি যে অ্যাপেলটা খাচ্ছেন 6 মাস আগে উঠেছেন, আমি আমার আগের ট্রেনিংয়ে দেখিয়েছি কিরম কি আছে, ওয়াক্স ফক্স ইত্যাদি। হ্যাঁ, ওকে। আর একটা জিনিস দেখুন, প্রচুর ফাইটোনিউট্রিয়েন্ট আবিষ্কার হয়েছে, কারণ গাছই সব কিছু তৈরি করতে পারে। আগে বলেছি প্রায় 25,000 ফাইটোনিউট্রিয়েন্ট তৈরি হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন, লাইকোপিন, লিউটিন, বায়োফ্লেভোনয়েডস লাইক কোয়ারসেটিন, হেসপেরিডিন ইত্যাদি। A wide range of phytonutrients are powerful antioxidants that protect cells from the damage that can lead to premature aging and disease. Diet high in fruits and vegetables are researched to provide many health benefits. বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত। 9টা প্লেট ফ্রুটস ভেজিটেবল তাজা অ্যান্ড অর্গানিক। আমরা অসহায়, তাই না? Even if you are able to take good amount of fruits and vegetables, still there is a nutritional gap, as during the process of cultivation, harvesting, আমরা পেস্টিসাইডস, প্রিজারভেটিভস ইউজ করছি, যখন আমরা গাছ থেকে তুলছি, যখন স্টোর করছি, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, প্রসেসিং করছি, রান্না করছি, শেষ। এতগুলোর কারণে শেষ, কিছু নেই, আপনি অসহায়। So yes, the phytonutrient Nutrilite products are all derived from plant food sources and are formulated as plant concentrate. Okay. Nutrilite concentrated fruits and vegetables is specially designed to provide you variety of important phytonutrients in concentrated form equivalent to 10 serving of fruits and vegetables. আমার এই ফ্রুটস ভেজিটেবল কনসেন্ট্রেটের মধ্যে যে পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্ট গাঢ় করে ঢোকানো আছে, ওই US ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে 9 প্লেট অর্গ্যানিক তাজা শাকসবজি খেতে বললো, সেরকম 10 প্লেট তাজা বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটির অর্গ্যানিক তাজা শাকসবজি ফলের মধ্যে যে পরিমাণ ফাইটোনিউট্রিয়েন্ট, ওখানে আগাছা সিমলা এসব বলছে না, ফাইটোনিউট্রিয়েন্ট, ওই কোয়ারসেটিন, হেসপেরিডিন, লিউটিন, ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস, এই জিনিসগুলো, সেইগুলো কনসেন্ট্রেট করে এর 2টো ট্যাবলেটের মধ্যে ঢোকানো আছে। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে কি দাঁড়ালো, ফাউন্ডেশন প্রোডাক্টে আপনি যখন প্রোটিন পাউডার খেলেন, ওখানেতে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার শরীর তৈরি করতে পারে না, সেগুলো পেলেন, আরো কিছু অ্যাডিশনাল বেনিফিট পেলেন। আপনার মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলের মধ্যে কিছু ফাইটোফ্যাক্টর, প্ল্যান্ট কম্পাউন্ড, প্রোফাইল্যাকটিক অ্যামাউন্টে পেলেন, ভিটামিনগুলো পেলেন, মিনারেলগুলো পেলেন। আপনার স্যালমন ওমেগাতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো পেলেন। আপনার ফাইবারের মধ্যে এই টোটাল জিআই ট্র্যাক্টটা ঠিকঠাক হলো, আর ওইগুলো কাজ করার আরো ভালো সুযোগ পেয়ে গেল। আর এইখানেতে আপনি ওই মাইক্রো পরিমাণের যে অনুখাদ্য যেগুলো সতেজ ফল থেকে আসে, সেইগুলো গাঢ় অবস্থায় পেয়ে গেলেন। এই ফাউন্ডেশন প্রোডাক্টগুলো এই আলোচনা থেকে বুঝলেন, লক্ষ্মীতে আমি প্রোটিন পাউডার খাচ্ছি, তাহলে কি স্যালমন খাওয়ার দরকার আছে? কি আমি স্যালমন খাচ্ছি, একটা আর একটার সাবস্টিটিউট নয়। ইটের কাজ করে, বালির কাজ করে, সিমেন্টের কাজ করে। লক্ষ্মীতে আমি সিমেন্টের পরিবর্তে 2 কোড়া বেশি বালি দিয়ে দিচ্ছি, কাজটা কি হবে না? আচ্ছা 6 কোড়া দেবো, কাজটা কি হবে না? সিমেন্টের কাজ করার জন্য সিমেন্ট দরকার, বালি নয়। ক্লিয়ার হয়েছে?
সেই জন্য যদি আনফর্চুনেটলি যে কাজটা আমি করেছিলাম, যে বললাম না একটা ট্যাবলেট কেটে আমি অর্চনাকে হাফ খাইয়েছি, আমি হাফ খাইয়েছি, এটা আমার এক সময়কার মানে একটা নেগেটিভ সাইড, মানে আই মিন দুর্বল পয়েন্ট ছিল ইকোনমি। ওকে, নাথিং টু বি, মানে এতে লজ্জার কিছু নেই। গরিব হয়ে জন্মানোটা পাপ নয় ফ্রেন্ডস, গরিব থাকবো এই মানসিকতাটা পাপ, এটা অন্যায়। তো সেইখানেতে আপনার ইকোনমি দুর্বল থাকতে পারে, আমি সেটাকে শ্রদ্ধা জানিয়ে অনার করেই বলছি এই সব প্রোডাক্টগুলোই খেতে হবে। এবং যদি ইকোনমি পারবেন না করে, মেবি ডাল সেদ্ধ হচ্ছে, তাতে প্রোটিন পাউডার 1 চামচ দিয়ে সেই ডালটা 3 খাচ্ছেন রাত্রিবেলা, মেবি রুটি বানাচ্ছেন, আপনার ওয়াইফ, আপনি 4টে রুটি খাচ্ছেন, ওয়াইফ 3টে রুটি খাচ্ছে, বাচ্চা 2টো রুটি খাচ্ছে, সবারই খাওয়া হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? সেইভাবে এগুলো যেমন আপনি রাতে ওই রুটির মধ্যে অর্ধেকটা প্রোটিন পাউডার অর্ধেকটা ময়দা মেশাতে পারেন, 1 চামচ প্রোটিন পাউডার বাকিটা ময়দা মেশাতে পারেন, যেমন আপনার ইকোনমি পারমিট করবে। তারপরে আমি একটা উদাহরণ, আমি আপনাকে একটা মানে ফর্মুলা শিখিয়ে দিই। 5টা ডিব্বা একসাথে কিনবেন, 4টে ডিব্বা আরো নিডি মানুষ সমাজে প্রত্যেকে আছে তাদেরকে বিক্রি করবেন, যা প্রফিটটা উঠে আসবে তাতে করে আপনার ডিব্বাটা ফ্রি। বোঝা গেল ব্যাপারটা? এই পথে চলুন, তারপরে দেখবেন আপনার নেটওয়ার্ক আরো বাড়বে, সেখান থেকে আপনার কমিশন আসতে শুরু করবে, তারপরে আপনি এগুলো মুড়ি মুড়ির মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনার ফ্যামিলি রোগমুক্ত হবে। আপনার ফ্যামিলিতে যে চ্যালেঞ্জগুলোর জন্য আপনার ওই চ্যালেঞ্জ যদি আসে, আমার যদি হার্ট অ্যাটাক করে, আমার যদি ক্যান্সার হয়, আমি কি করব, এই জন্য তো মানে মানুষ আরো বেশি সুস্থ হয়ে পড়ে। তার থেকে আপনার ফ্যামিলিকে এবং যাকে সে ছলে বলে কৌশলে যদি আপনি এটা বিক্রি করেন, আমি জানি না সে লোকটা কি করবে, বাট আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট। এবং যদি ঈশ্বর বলে কিছু জিনিস থাকে, উনি যদি পূর্ণ মেজার করেন, তাহলে চিত্রগুপ্তের খাতায় আপনার পূর্ণ প্রতিদিন দোকায় দোকায় বাড়বে। মার্কারি রাস্তা non-toxic product, and I believe that we are all doing God's job. Okay, excited? Thank you very much. কিন্তু বাকি নানা রকম উপসর্গ, এগুলো এক্স্যাক্টলি কোন ফিজিওলজিক্যাল কোন নিউট্রিয়েন্টের ঘাটতির বহিঃপ্রকাশ আমরা ডিটেলস জানি না। আমরা মানে মেডিসিনাল লাইনে যারা আছি ডিটেলস জানি না। আপনি যে কোনো সমাজের জ্ঞানী কোয়ালিফাইড ডাক্তারের কাছে গেলে উনি ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উপর বেস করে এটা ওটা ট্রিটমেন্ট করবেন ঠিক কোথায়, অনেক সময় এক্সপিরিয়েন্স রাইটও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা আপনাকে গিনিপিগের মতো এটা ওটা নানা রকম দিয়ে আপনাকে আরো বিশাল মানে বিপদের সম্মুখীন করে তুলবে। সেই জন্য আপনি চোখ বন্ধ করে ফাউন্ডেশন প্রোডাক্টের আমব্রেলার নিচে নিয়ে আসুন, দেখবেন অনেক ক্ষেত্রে আপনার অ্যান্সার এসে গেছে, সমাধান হয়ে গেছে। তারপরে স্পেশালিটি প্রোডাক্টগুলো বুঝে নিলে তার সাথে কোন কোন স্পেশালিটি প্রোডাক্ট অ্যাড করবেন সেগুলো আপনার ইজি হয়ে যাবে। বুঝে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনগুলো অ্যাড করবেন, এর জন্য বিরাট কোনো সায়েন্টিফিক নলেজ আপনার লাগবে না। আমি প্রথম যে স্পেশালিটি প্রোডাক্টের মধ্যে ঢুকবো সেটা প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার বলে আমি আগে এটা আলোচনা করছি, নিউট্রালাইট আয়রন ও ফলিক অ্যাসিড। নিউট্রালাইট আয়রন এবং ফলিক অ্যাসিড কালকে রাত্রি প্রায় 2টো পর্যন্ত আমি বসে লিখলাম, কালকে ফার্স্ট টাইম আমি লিখেছি। জাস্ট একটুখানি আপনাদের একটু পড়ে শোনাই। আমাদের শরীর একটি জটিলতম যন্ত্রের মতো, এর বৃদ্ধি, ক্ষয়পূরণ, অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা এবং রোগ প্রতিরোধের ক্ষমতার জন্য প্রয়োজন 50-এরও বেশি নিউট্রিয়েন্ট আইডেন্টিফাইড, অনেক হয়তো এখন আনআইডেন্টিফাইড আছে, যা ব্যালেন্স ডায়েটের মাধ্যমেই শরীরে ঢোকে। দুর্ভাগ্যবশত আমরা যা খাই এবং আমাদের যা খাওয়া উচিত তার মধ্যে আজ বিরাট ব্যবধান, তাই আজ পুষ্টির এত ঘাটতি। তার উপর গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলাদের এবং শিশুদের, বিশেষ করে বয়ঃসন্ধিকালে মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা যেটাকে বলি, নিউট্রিয়েন্টের প্রয়োজন আরো বেশি। আমি এখানে আয়রন ও ফলিক অ্যাসিড নামক দুটি অনুখাদ্য সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আয়রন, শরীরের প্রতিটি কোষের মধ্যেই আয়রন থাকে। শরীরের মোট 3 থেকে 4 গ্রাম আয়রন থাকে এবং তার 60 থেকে 70% থাকে রক্তে, প্রধানত হিমোগ্লোবিনের মধ্যে। আমরা সবাই জানি, সে মাধ্যমিকে পড়েছিলাম, হিমোগ্লোবিন মানে হেম অ্যান্ড গ্লোবিন একটা প্রোটিনের কম্বিনেশন। হেমের আপনার যদি কেমিস্ট্রিতে ঢোকেন দেখবেন একটা পোরফাইরিন নিউক্লিয়াসের ভেতরে আয়রনটা ঢুকে থাকে। তো যাই হোক, অতীতে রোমান সৈনিকরা তাদের ওয়াইনের মধ্যে আয়রন চূর্ণ ব্যবহার করতেন। আপনার রক্তকে হাইওয়ে হিসাবে ধরলে লোহিত রক্তকণিকাগুলি হলো বাহন। তো রক্ত হচ্ছে একটা হাইওয়ে, তার মধ্যে লরি ট্রাক যেগুলো চলছে সেগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, যা ফুসফুস থেকে অক্সিজেন লোড করে নিয়ে প্রতিটি কোষে সাপ্লাই দেয় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নামক দূষিত গ্যাসকে বোঝাই করে নিয়ে ফুসফুসে ডেলিভারি দেয়। এই অক্সিজেন খাদ্যকে বায়োলজিক্যালি দহন করে শক্তি যোগায়।
মানুষ খাদ্য ও জল ছাড়া বহুদিন বেঁচে থাকে, কিন্তু মাত্র কয়েক মিনিট যদি এটা চিপে দেওয়া হয় কি হবে? ব্রেন অকেজ হয়ে যাবে, তারপরে ফিজিওলজিক্যাল ডেথ। তাই তো আমরা জানি তো নাকি? নিজের গলা 2 মিনিট চেপে দেখে দেখুন না কি হয়। তো 2 মিনিট অক্সিজেন বন্ধ করে দেখুন কি অবস্থা হচ্ছে। তো রোগ প্রতিরোধের জন্য যে অ্যান্টিবডি, আমরা জানি অ্যান্টিবডি ইজ রেসপন্সিবল, অ্যান্টিবডি তৈরির জন্য যে টি সেলের প্রয়োজন হয় তা তৈরিতেও শরীরে জমা আয়রনের ভূমিকা আছে। মায়োগ্লোবিন তৈরিতেও আয়রন প্রয়োজন। এই মায়োগ্লোবিনের ওপরই পেশির কর্মক্ষমতা নির্ভর করে। আপনার হার্টও তো মাসল, সে যে জন্মানো থেকে যে কাজ করছে। খাদ্য থেকে শক্তি তৈরি রাসায়নিক বিক্রিয়াতেও আয়রনের প্রয়োজন। সাধারণত মহিলাদের শরীরে আয়রনের ঘাটতি সব থেকে বেশি। পুরুষ ও মহিলা সকলেই প্রতিদিন গড়ে 1.2 মিলিগ্রাম করে আয়রন আমরা লস করি, ছেলে মেয়ে নির্বিশেষে। কিন্তু মেনস্ট্রুয়েটিং ওমেন চাইল্ড বিয়ারিং এজেতে 3 দিন 4 দিন ডিপেন্ডিং আপন তার ফিজিওলজিক্যাল কন্ডিশন, ইন অ্যান অ্যাভারেজ পার ডে 30 মিলিগ্রাম করে আয়রন লস করে। তাই চিন্তা করুন, মানে যদি 3 দিন ধরে নিই তাহলে 90 মিলিগ্রাম এক্সট্রা আয়রন শুধু 3 দিনে লস হয়ে গেল। যেখানে ছেলেরা 1.2 মিলিগ্রাম লস করছে, মানে 30 দিয়ে গুণ করলে 3 বার 36 মিলিগ্রাম আমরা লস করছি, সেখানে লেডিসে একদিনেই 36 মিলিগ্রাম লস করে ফেলছে প্রায়। সেই কারণে মানে আমাদের দেশে তো ওই জন্য আমি বলবো 100% মহিলাই অ্যানিমিক। যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো ফিজিওলজি, স্ট্যান্ডার্ড ফিজিওলজি বই খুলুন, আপনি গাইডন খুলুন, দেখবেন আপনার শরীরের হিমোগ্লোবিন পার্সেন্টেজ রেকমেন্ডেড আছে 14, আর ছেলেদের ক্ষেত্রে রেকমেন্ডেড আছে 16। এই হলে এমন কোনো মহিলা আছেন যার 14 হিমোগ্লোবিন লেভেল আছে? নেই, 14 এর নিচে আছে। তাহলে আমরা মানে কিছুটা আয়রন ডেফিসিয়েন্সিতে অন্তত ভুগছি। এবার প্রেগনেন্সি পিরিয়ডে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে, পার্টিকুলারলি কন্যা সন্তান যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে ঢুকছে, তখন আয়রন অমৃত সমান। অমৃতের নিচে মানে আর কিছু বলা যায় না, একদম ইজ এ মাস্ট। কারণ ওর ঘাটতির ফলে তখন অনেক কিছু অঘটন ঘটে যায়। গর্ভবতী অবস্থায় পেটের শিশুর চাহিদা পূরণ এবং অন্যদিকে শরীরে রক্তের আয়তনের বৃদ্ধি পায়। তার ফলে মানে প্রত্যেক প্রেগনেন্ট ওমেনদের দেখবেন ওই হিমোগ্লোবিন লেভেল ড্রাস্টিক্যালি ফল করে গেছে। এই যে ঘটনাটা হয়, দুটো কারণ, একটা হচ্ছে সন্তান আয়রন টানছে, প্লাস ব্লাড ভলিউম বেড়ে গেছে, ডাইলুট হয়ে গেছে অনেকটা ব্লাড। তো ভয়ঙ্কর রকম অ্যানিমিয়া দেখা যায়। শিশুর শেখার ক্ষমতা বাড়ায় এই আয়রন, ব্রেন ফাংশন কন্ট্রোল করে। শিশুর মনোযোগ এবং একাগ্রতায় যে নিউরো ট্রান্সমিটার দায়ী তা তৈরিতে এই আয়রনের ভূমিকা আছে। সামগ্রিক বুদ্ধিমত্তার পিছনে এই আয়রনের প্রভূত ভূমিকা আছে। এছাড়া বয়স্কদের, বেশি পরিশ্রমীদের এবং নিরামিষাশীদেরও এই আয়রন সাপ্লিমেন্টের বিশেষ প্রয়োজন আছে। নিরামিষাশীদের অবশ্যই দরকার আছে, তার কারণটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। খাদ্য থেকে প্রয়োজন মাফিক আয়রন আমরা পাই না। শাকসবজির মধ্যে উপস্থিত আয়রনের মাত্র 2 থেকে ম্যাক্সিমাম 5% শোষণ হয়, কারণ খাদ্যের মধ্যে যে সমস্ত ফসফেট, ফাইটেটস, অক্সালেট কম্পোনেন্ট আছে সেইগুলো আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। তার উপরে আমাদের চ্যালেঞ্জ এসে জমছে যে কার্বোনেটেড হেলথ ড্রিঙ্কস, চা, কফি, ট্যানিনস, এই যে চা খেলাম এর যে ট্যানিনস, অ্যান্টাসিড ইত্যাদি, এগুলো সবই কিন্তু আয়রন শোষণে বাধা দেয়। উল্টো দিকে আবার যদি আপনি ভিটামিন সি সমৃদ্ধ ডায়েটের সাথে যদি আয়রন খান, তাহলে আয়রন অ্যাবজর্পশন ফ্যাসিলিটেটেড হয়, বাড়ে। এই কারণে আমরা আয়রন ফলিকের সাথে বায়োসি একসাথে খেতে রেকমেন্ড করি। বোঝা গেল? আবার রিপিট করছি, আয়রন ট্যাবলেট যখন খাবেন সাথে বায়োসিকেও নিয়ে খাবেন। শারীরিক ক্লান্তি, হাঁপিয়ে ওঠা, আপনার কি আয়রন ঘাটতি আছে? আপনার জানার দরকার নেই, আপনি আমার আরেকটা প্রশ্নের উত্তর দেন, আপনার কি হাই ওঠে? তাহলে আপনার আয়রন ঘাটতি আছে। সিম্পল টেস্ট, ওকে? যাদের হাই ওঠে তাদের আয়রন ঘাটতি আছে। শারীরিক ক্লান্তি, হাঁপিয়ে ওঠা, হাই ওঠা, হঠাৎ করে দাঁড়ালে মাথা ঘুরে যাওয়া ইত্যাদি সবই হলো আয়রন ঘাটতির উপসর্গ। পৃথিবীর প্রায় 80% মানুষ এই আয়রন ঘাটতিতে ভুগছেন। শিশুদের অ্যাটেনশন বা মনোযোগের ঘাটতি, রেগে যাওয়া, অবসাদ, পড়াশোনায় অমনোযোগী, উদ্যমের অভাব, বন্ধু এবং ফ্যামিলিতে অনীহা ইত্যাদি সবই আয়রন ঘাটতির কারণে হয়। দুর্বলতা, গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়, ঘন ঘন নিঃশ্বাস, জিভে ঘা, নখ ভঙ্গুর, ক্ষুধামান্ত, মাথা ধরা ইত্যাদি উপসর্গ আয়রনের ঘাটতির কারণে হয়। এর অভাবে লোহিত রক্তকণিকা সংখ্যায় ও
ও সাইজে কমে যায় এবং ফ্যাকাসে হয়ে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ সহ বহু বড় সংস্থা এখন আয়রন সাপ্লিমেন্ট নেওয়া স্ট্রংলি রেকমেন্ড করছেন, বিশেষ করে শিশু, বয়ঃসন্ধিকালের শিশু, পার্টিকুলারলি যদি কন্যা সন্তান হয়, গর্ভবতী ও দুগ্ধ দানকারী মহিলা এবং নিরামিষাশীদের এবং টোটাল মেনস্ট্রুয়েটিং পিরিয়ডে মহিলাদের আয়রন অমৃত সমান। সুতরাং আয়রন সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজনীয়তা আমরা বুঝলাম, তাই আজ বাজারে হাজারো নামের আয়রন টনিক বিক্রি হয়। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে আয়রন টনিক তৈরি করার জন্য উন্নত টেকনোলজি দরকার হয়, তা আমাদের দেশের কোম্পানিগুলির নেই। বাতাসের উপস্থিতিতে মানে অ্যাকচুয়ালি কি হয় আপনাদের বলে দিচ্ছি। এই যে আয়রন কম্পাউন্ডগুলো, এইগুলো মানে ধরুন একটা ট্যাবলেটের রূপ দেওয়া হচ্ছে। এবার ট্যাবলেটের টোটাল একটা প্রসেসিং আছে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোকে আমরা প্রসেসিং করি, রিকোয়ার্ড অ্যামাউন্ট নিই, ড্রাই মিক্সিং হয়, তারপরে একটা পেস্টের সাথে মিশিয়ে যেমন ময়দা মাখা হয় সেরকম মাখা হয়, তারপরে ওটা মাল্টিমিলের থ্রু দিয়ে নিয়ে গিয়ে ওটাকে ময়েস্ট গ্রানুলে কনভার্ট করি, তারপরে ওটাকে একটা ড্রায়ারে নিয়ে যায়, সেখানে মেবি 24 আওয়ার্স, মেবি যদি আপনার হাই টেকনোলজি ড্রায়ার থাকে, ফ্লুইডাইজ বেড ড্রায়ার, 3.5 ঘন্টা ওটাকে বয়েলিং বেডে আমরা রাখছি, মানে ওটাও এটা মানে পারফোরেটেড ভেসেলের মধ্যে ওটা ড্যান্সিং করছে, ভেতর দিকে আমরা গরম বাতাস পাঠাচ্ছি, তারপরে ড্রাই হয়ে গেল, ময়েশ্চার কন্টেন্ট একটা নির্দিষ্ট লেভেলে এলো, তারপরে ওটাকে আমরা এখানে একটা অসিলেটিং গ্রানুলেটর থ্রু দিয়ে পাঠাচ্ছি, সেখানে ডাস্ট অ্যান্ড ফাইন্সের একটা রেশিও বানালাম, তারপরে আমি বিভিন্ন ধরনের আদার অ্যাডিটিভস এর মধ্যে অ্যাড করছি, ড্রাই মিক্সিং হচ্ছে, লুব্রিকেন্ট, গ্লাইডেন্ট ইত্যাদি অ্যাড করলাম, নাও ইট ইজ রেডি ফর পাঞ্চিং হলো, তারপরে ওটা ট্যাবলেটে কনভার্টেড হলো। এরপরে বলুন এই টোটাল প্রসেসে ওটা কি অক্সিডাইজ হবে কি হবে না? টোটালটা অক্সিজেনের প্রেজেন্সে হয়েছে, টোটালটা অক্সিজেনের প্রেজেন্সে হয়েছে, টোটালটাই অন্য রূপে কনভার্টেড হয়েছে। ওইটা যখন আপনি খাচ্ছেন সস্তায় ওই বাজার থেকে কিনে নিয়ে এসে, ওইটা আপনার টোটাল সাইড এফেক্ট আপনার বডিতে ঢুকলো, পেটে দিনের পর দিন খেতে খেতে করসিভ এফেক্ট আছে, পেটে ঘা হয়ে গেল, নসিয়েটিং টেন্ডেন্সি এলো, কনস্টিপেশন, যত রকমের সাইড এফেক্ট আপনি নিলেন, আর যেটা খেলেন পয়সাটা অলরেডি ফেরিকে কনভার্টেড হয়েছে, ব্ল্যাক স্টুল আকারে বেরিয়ে গেল, পায়খানাটা কালো হচ্ছে, মানে পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফেক্ট। ওই জন্য বাজারে আয়রন টনিক দিনের পর দিন, মাসের পর মাস খেয়ে গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট বানিয়ে ফেলবেন আপনার ওয়াইফকে। হিমোগ্লোবিন লেভেল 7.5, 8, 8.5, 7.5, 8, 8.5, 7.5, 8, 8.5, 12তে আর ঢুকলো না, 12 বছর খাওয়ার পরও 12তে ঢুকলো না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি অসহায়, কিছু করার নেই। সেখানে আমার অ্যামোয়ের আয়রন ফলিক দ্য সলিউশন, বিকজ ওদের কাছে সেই টেকনোলজি আছে যে টেকনোলজিতে ইনার্ট এনভায়রনমেন্টে অ্যাবজর্বেবল ফর্মেই ওরা রেখে ওটাকে ট্যাবলেট বানিয়ে কোট করে আপনার হাতে তুলে দিল। এবার যখন আপনি ওটা খাচ্ছেন তখন আপনি দেখবেন যে যেহেতু অ্যাবজর্বেবল ফর্মে আছে, খাওয়ার পরে ওটা রক্তে ঢুকে গেল, নো গ্যাস্ট্রিক আলসার, নো নসিয়েটিং টেন্ডেন্সি, কনস্টিপেশন হচ্ছে না, বমি বমি ভাবও হচ্ছে না, এবং যেহেতু শোষণ হয়ে রক্তে ঢুকে গেছে পায়খানাকে কালো করে বেরিয়ে যাচ্ছে না। এবং আপনি দেখবেন একটা ফাইল শেষ না হতে হতে আপনার মিসেস যখন স্টার্ট করেছিল 7.5 হিমোগ্লোবিন লেভেল, যদি প্রেগনেন্সি পিরিয়ড হয় ওটা তখন টেনে নিচে নামাচ্ছে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন না। অন্য সময় দেখবেন 7.5 হতে হিমোগ্লোবিন লেভেল, একটা ফাইল খাওয়ানোর পরে দেখবেন 9, 9.5 চলে গেছে, লাফিয়ে বেড়ে গেছে। দ্যাট ইজ দ্য রিজন। পয়সাটা কোথায় খরচা করবেন সেটা ভেবে নেবেন। আমার অনেক ছাত্রছাত্রী, ইভেন আমার ভাই বোন সব হসপিটালে সার্ভিস করে, বিনা পয়সাগুলো পাওয়া যায়, ইচ্ছা করলে একটু নিয়ে এলে, যারা সারা জীবন ওখানে সার্ভিস করছে সে বাড়ির জন্য আনতেই পারে, বিনা পয়সা পেলে আমরা ওগুলো খাই না। আমার অনেক বন্ধু বান্ধব ইত্যাদি টেস্টিং ল্যাবরেটরিতে আছে, আমার ভাইয়ের একটা টেস্টিং ল্যাবরেটরির ইনচার্জ, ও পুরো এই জোনের অফিসার, তো স্টিল ওগুলো আমরা ইউজ করি না, ফ্রিতে পেলো, বিকজ ওগুলো খাওয়া মানে শুধু একটু বিষ খা, লাভের লাভ কিছু হয় না। বোঝা গেছে ব্যাপারটা? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাজারি আয়রন টনিক আর আপনার আয়রন টনিক। ওকে, এনার্জি ভিটামিন। আচ্ছা, এরপর আয়রনের ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ, এরপরে আসুন যে ওর সাথে ফলিক অ্যাসিড দেওয়া আছে, আয়রন অ্যান্ড ফলিক। এনার্জি ভিটামিন অর্থাৎ বি কমপ্লেক্সের 9তম সদস্য ভিটামিন B9। এই ফলিক অ্যাসিড কোষের বৃদ্ধি, বিভাজন, জেনেটিক মেটেরিয়াল তৈরি, DNA, RNA ইত্যাদির ক্ষেত্রে কাজে লাগে। ব্রেনের কার্যকারিতা, মেন্টাল এবং ইমোশনাল হেলথ, শিশুর বৃদ্ধি ও বিকাশ এবং প্রয়োজন, প্রেগনেন্সির সময় সন্তানের বৃদ্ধিতে ফলিক অ্যাসিডের প্রভূত প্রয়োজন। ভিটামিন B12 এর সাথে ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং শরীরের হাজার রকম ফলিক অ্যাসিডের উপরে আপনি বই পেয়ে যাবেন, যে কোনো একটা ভিটামিনের উপরে বই পেয়ে, অনলি ভিটামিনস, এত বড় বই, বুঝতে পারছেন, বলে শেষ করা যাবে না। আমি জাস্ট একটা দুটো হিন্টস দিচ্ছি আর কি। তো ব্রেনের কার্যকারিতা, মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্বাস্থ্য, শিশুর বৃদ্ধি ও বিকাশ এবং প্রেগনেন্সির সময় সন্তানের বৃদ্ধিতে ফলিক অ্যাসিডের প্রভূত প্রয়োজন। B12 এর সাথে ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকা তৈরিতে এবং শরীরে আয়রনের কার্যকারিতাতে সাহায্য করে। প্রেগনেন্ট মাদারকে এই ফলিক অ্যাসিড
সিরিয়াস বার্থ কমপ্লিকেশন এবং বার্থ ডিফেক্ট থেকে রক্ষা করে। আবার অপরদিকে নিউরাল টিউব ডিফেক্ট এবং ব্রেন ড্যামেজ থেকে শিশুকে বাঁচায়। এই জন্যই আপনি যে কোনো ওয়াইস ডাক্তারের চেম্বারের গাইনোকোলজিস্টের চেম্বারে একদিন বসে থাকুন, যে দাদা আমি দেখব, উনি যদি 10টা প্রেসক্রিপশন করেন বা 1000টা প্রেসক্রিপশন করেন, প্রেগনেন্ট মাদারদের কথা বলছি, আপনি দেখে নেবেন 1000টা প্রেসক্রিপশনেই উনি ফলিক অ্যাসিড কন্টেনিং একটা ভিটামিন লিখেছেন। এরা নয় যে অ্যামওয়ে এসে আপনাকে প্রথম বলছে। ফলিক অ্যাসিডের উপকারিতা এতটাই প্রমাণিত, এগেইন আপনি অসহায়। আপনি এরপর কেমিস্ট্রির দোকানে গিয়ে যেটা কিনছেন সেটা সিনথেটিক ফলিক অ্যাসিড, বোঝা গেল? সেইখানে ন্যাচারাল